তোমাদের মধ্যে অনেকেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেখলে মানে ভয় তো শুরু করে না যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা আমি পারবোই না। আজকের ক্লাস করার পরে ইনশাআল্লাহ ভাই তুমিও সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড 100% করতে পারবে ইনশাআল্লাহ। চলো ধরো আমি তোমারে বললাম সিম্পল থেকে কমপ্লেক্স করতে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে, এইটা করার আগে ভাই চেনা তো লাগবে যে সিম্পল সেন্টেন্স কোনটা, কমপ্লেক্স সেন্টেন্স কোনটা, কম্পাউন্ড সেন্টেন্স কোনটা। এখন ধরো তোমার বিয়ে ঠিক হয়েছে, এখন তুমি জানো না তোমার বরকে, এখন বর মর চিনো না ভাই, তুমি তোমার মনে করো যে বরের সঙ্গে বরের বন্ধু আছে, ওরা মনে করছো তোমার জামাই, এখন বিয়েটি হয়ে গেছে, এখন বাসর ঘরে যাওয়া দেখো ওটা তোমার জামাই না, ওটা জামাইয়ের বন্ধু। এটাই হবে যদি ভাই আমরা না চিনি সিম্পল সেন্টেন্স কোনটা, কমপ্লেক্স সেন্টেন্স কোনটা, কম্পাউন্ড সেন্টেন্স কোনটা, যদি আন্টিটাকে শুনে থাকেন দুঃখিত, আমি খারাপ কোনো কিছু বলি না, জাস্ট উদাহরণের জন্য বলছি। সিম্পল সেন্টেন্স কোনটা, কমপ্লেক্স সেন্টেন্স কোনটা, কম্পাউন্ড সেন্টেন্স কোনটা, তাহলে ভাই আমরা জীবনে সেন্স করতে পারবো না। আমাদের সেন্স করার জন্য চেনা লাগবে সিম্পল সেন্টেন্স কোনটা, কমপ্লেক্স কোনটা, কম্পাউন্ড কোনটা। এখন এই সিম্পল সেন্টেন্স, এই কমপ্লেক্স সেন্টেন্স, এই কম্পাউন্ড সেন্টেন্স চেনা লাগে ভাই আমাদেরকে চেনা লাগবে ফ্রেজ কি, ফ্রেজ কি এবং ক্লজ কি। কারণ ক্লজ আর ফ্রেজ ছাড়া তুমি কখনোই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স চিনতে পারবে না। ঠিক আছে ভাই? আচ্ছা, এখন ফ্রেজ জিনিসটাকে তাহলে আমরা এটা করার জন্য আজকের ক্লাসে মূলত আমরা কি শিখবো? আজকের ক্লাসে আমরা ফ্রেজ আর ক্লজ শিখবো, আর শিখবো কোনটা সিম্পল সেন্টেন্স কেমনে বুঝবো, সিম্পল সেন্টেন্সে কি থাকে, কম্পাউন্ড সেন্টেন্স কেমনে চিনবো, কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে বা কিভাবে কি করব, কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে কিভাবে চিনবো। ঠিক আছে ভাই? আচ্ছা চলো তাহলে ভাই এখন আমরা কি নিয়ে আলোচনা করবো, ফ্রেজ এন্ড ক্লজ নিয়ে। খেয়াল করবে ফ্রেজ আর ক্লজ কি, এইটা ভাইয়া এতটাই সহজ। সবার আগে ভাইয়া চলো আমরা আলোচনা করি হোয়াট ইজ ফ্রেজ। ফ্রেজ জিনিসটা কি? দেখো ভাইয়া, ধরো খেয়াল করো, যদি ভাই আমি বলি আরেকটা আছে ভাই ক্লজ, এই দুইটা আলোচনা করবো। সবার আগে আমরা ক্লজ করি, ক্লজ করলে আমরা ফ্রেজ বুঝতে পারবো। ক্লজ তোমার সাথ তোমারে মেলা পেশায় পেশায় বুঝাবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, প্রিন্সিপাল, মেলা কিছু কয়টা আমার মাথা ঢুকে না ভাই, তোমার মাথা ঢুকবে না, ওগুলা বাদ। আমি তোমারে সিম্পল দুইটা কথা বলবো ভাই, মাহি তারপরে সামিয়া যারা আছে ভাই, দুইটা কথা মনে রাখবা। যদি কোনোখানে এই পুরা হোয়াইট বোর্ডের ভিতরে জীবনের যেইখানে ভাই যদি কোনো জায়গায় একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকে, কি বলছি ভাই, যদি কোনো জায়গায় একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকে, যদি কোনো মতে ধরো এখানে একটা সাবজেক্ট আছে আর এদিকে একটা ভার্ব আছে, একটা সাবজেক্ট আর একটা ভার্ব যদি কোনো জায়গায় থাকে, ওই দুইটাকে মিলে হয় ওটা একটা ক্লজ। আমি জানি তোমরা অনেকেই বুঝো না, এখনই বুঝাচ্ছি ভাই। মনে রাখো সাবজেক্ট আর ভার্ব থাকলে ওটা ক্লজ। কেমনে? উদাহরণ ধরো আই প্লে, হ্যাঁ ভার্ব কাকে বলে তুমি পারো, মনে করো ওই যে 3-4 এ বলছিলাম না ভাই, যে এই শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় উহাকে ভার্ব বা ক্রিয়া বলে। ওইটাই যে এই সকল শব্দ দ্বারা ভাই কোনো কাজ করা বোঝায়। আমি যখন বলি প্লে, প্লে মানে খেলা করা, খেলতে গেলে হাত পা নড়ায়, কোনো একটা কাজ করা লাগতেছে না ভাই, লাগতেছে। তারপর আর কি ভাই সিং মানে গান গাওয়া, গান গাইতে গেলে কোনো কাজ করানো লাগতেছে। টিচ মানে পড়ানো, পড়াতে গেলে কোনো কাজ করা লাগতেছে। এর মানে ভাই যে এই শব্দ দিয়েই কোনো কাজ করা বোঝাবে ওটাই একটা কি ভার্ব। তাহলে ভাই খেয়াল করতো প্লে মানে হচ্ছে খেলা করা, তাহলে প্লে দ্বারা একটা কাজ করা বোঝানো হয়েছে ভাই। আর যেহেতু শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় ওটাই ভার্ব, তাহলে প্লেটা হচ্ছে আমাদের ভার্ব, কোনো সন্দেহ নাই। আর আমরা জানি ভাইয়া যে আই, মনে রাখবা এই কয়েকটা মনে রাখো, সারা জীবন মনে রাখবা, আই, হি, শি, ইট, দে, তারপরে আরো আছে ভাইয়া মাই, এই সকল জিনিস সব সময় বেশিরভাগ ক্ষেত্রে সাবজেক্ট হয়। তার মানে ভাই দেখো আইটা একটা সাবজেক্ট আর ভার্বটা তো একটা ভার্ব, তাহলে এখানে আইটা সাবজেক্ট প্লেটা ভার্ব, আর সাবজেক্ট আর ভার্ব একসঙ্গে থাকলে এই দুইটাকে একসঙ্গে বলা হবে হচ্ছে ভাই ক্লজ। আই হোপ বুঝতে পারছো ভাই? অবশ্যই। চলো আর একটা উদাহরণ দিবা। ধরো আমি যদি বলি যে সি, ধরো আমি আর একটা উদাহরণ, হ্যাঁ সি ইটস, কি দিছি ভাই, সি ইটস। খেয়াল করো তো ভাই, ইট মানে খাওয়া, খাইতে গেলে তো ভাই কাজ করালে, খাইতে গেলে এমনি মুখটু চাবাও না ভাই, এটা একটা কাজ না। তাহলে ইটটা হচ্ছে একটা কাজ, তাহলে ইটটা হচ্ছে আমাদের ভার্ব। আর আমি একটু আগে বলছিলাম ভাই আই, হি, শি, ইট, এগুলা বেশিরভাগ ক্ষেত্রে সাবজেক্ট হয়, তাহলে সেটা একটা সাবজেক্ট। যেহেতু সাবজেক্ট আর ভার্ব একসঙ্গে আছে, এই দুটাকে একসঙ্গে বলা হবে এটা একটা ক্লজ, কারণ সাবজেক্ট আর ভার্বের একসাথে বলা হয় ক্লজ। ধরো আমি হলাম সাবজেক্ট আর তোমাদের রিয়াদ ভাই হচ্ছে ভার্ব।
যদি কোনোখানে দেখো আমি আর ধরো কোনোখানে ধরো এটা আমি আঁকাই, এটা তোমাদের সাব্বির ভাইয়া, হ্যাঁ আমি ধরো এরকমই, এটা তোমাদের সাব্বির ভাইয়া, ঠিক আছে, আর এরা তোমাদের রিয়াদ ভাইয়া, কি সুন্দর চেহারা মাশাআল্লাহ। যদি কখনো আমাদের দুজনের ধরো হাত ধরে আমরা দাঁড়ায় আছি, যদি আমাদের দুজন কখনো একসঙ্গে দেখো, তাহলে বলবো ওরা দুজন মিলে একটা ক্লজ, কারণ সাবজেক্ট আর ভার্ব মিলে হচ্ছে বা একটা ক্লজ হয়। কোনখানে সাবজেক্ট আর ভার্ব একসঙ্গে থাকলে কি ওটা হবে একটা ক্লজ। আরেকবার বোঝাবো, আরো একটা উদাহরণ দেবে, দেখো তো নাইস কার, এটা একটা ক্লজ, অবশ্যই এটা একটা ক্লজ। সরি, এটা ক্লজ হয় কেমনে ভাই? খেয়াল করতে হবে, আমি এখানে বলছি নাইস, নাইস কি কোনো সাবজেক্ট ভাই? আই হি সি কোনো কিছুর ভিতর পড়ে না, সাবজেক্টকে আমি সামনে আলোচনা করতেছি। কার, কার মানে গাড়ি, গাড়ি দ্বারা কি ভাই কোনো কাজ করা বোঝায় না? তাহলে এখানে ভাই সাবজেক্ট তো নাই, ভার্বও নাই, তাহলে এটা একটা ক্লজ না। তার মানে ভাই এরকম যে সাবজেক্ট আর ভার্ব একসঙ্গে থাকলে ওটা ক্লজ। হ্যাঁ, আরেকটা উদাহরণ দেয়, এটা দিলে শেষ করবা, সমস্যা নেই। যদি আমি বলি সামিয়া সিংস, সামিয়া, সামিয়া কুকস, মানে সামিয়া রান্না করে, ভাই সামিয়া একটা সাবজেক্ট, হ্যাঁ সামিয়া একটা সাবজেক্ট। ভাই কুক মানে রান্না করা, তাহলে কুক রান্না করতে গেলে কাজ করা লাগে, তাহলে কুক একটা ভার্ব, সামিয়া সাবজেক্ট আর কুক ভার্ব, দুইটা মিলে একটা কি হয়েছে ভাই? এটা একটা ক্লজ, কারণ আমরা জানি সাবজেক্ট আর ভার্বকে একসঙ্গে ক্লজ বলা হয়। বুঝতে পারছো নাকি বলো ভাই? ক্লজ কে বুঝছো? তাহলে ভাই আমরা ক্লজ বুঝছি। এখন তোমার কি একটা কোশ্চেন আসতে পারে না ভাই, যে সাবজেক্ট আর ভার্বে যেহেতু একটা ক্লজ, তাহলে এইটা কি? আই গো টু স্কুল, এইবার লাগবে প্যাস। ভাইয়া তুমি বলছো সাবজেক্ট আর ভার্ব থাকলেই ক্লজ, হ্যাঁ বুঝলাম, আইটা এখানে সাবজেক্ট, গো মানে যাওয়া, গো মানে যাইতে গেলে হাঁটা লাগে, কোন একটা কাজ করা বোঝাচ্ছে, তাহলে গো একটা ভার্ব। হ্যাঁ ভাই এখানে একটা সাবজেক্ট আছে, ঠিক আছে, এখানে একটা ভার্ব আছে, ঠিক আছে, কিন্তু ভাই এগুলা কি করব? তাহলে ভাই ক্লজ কতটুকু? মনে রাখবা ভাইয়া, ক্লজ কতটুকু? সাবজেক্ট আর ভার্ব যদি থাকে, ওর আশেপাশে সব কিছু মিলায়ে ওটা একটা ক্লজ। তাইলে বুঝছো ভাইয়া, তার মানে আই গো সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা তো ক্লজ, কিন্তু ওর পাশে যা থাকবে ওই সম্পূর্ণটা নিয়ে এটা একটা ক্লজ। যদি এরকম থাকতো ভাইয়া যে নাইস কার, নাইস বিগ কার, বিগ নাইস, নাইস বিগ কার, ধরো উদাহরণ বললাম, এইটাকে একটা ক্লজ ভাইয়া? মোটেও না। কেন ভাই? কারণ এখানে কোনো সাবজেক্ট নাই, ভার্ব নাই। নাইস মানে সুন্দর, কোনো কাজ করা বোঝায় নাই। বিগ মানে বড়, কোনো কাজ করা বোঝায় নাই। কার মানে গাড়ি, কোনো কাজ করা বোঝায় নাই। যেহেতু ভাই এখানে কোনো কাজ করা বোঝায় নাই, তাইলে সেহেতু ভাই এখানে কোনো ক্লজ হওয়ার কথা না, কারণ ক্লজ হইতে গেলে একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে। বলো ভাই বুঝছো? তাহলে ক্লজ কোনটা? আমি যদি বলি যে আই ইট রাইস, এইখানে যেহেতু আইটা একটা সাবজেক্ট, ইটটা একটা ভার্ব, সাবজেক্টও আছে, ভার্বও আছে, তাইলে আর পরের টুক সবটুকু মিলে এটা একটা ক্লজ। বুঝছো ভাই? বলো তো বুঝছো নাকি? এবার খেয়াল করো ভাই, তাহলে আমাদের ক্লজ বোঝা হয়ে গেছে। ক্লজ আমরা চিনছি যে ভাই সাবজেক্ট আর ভার্ব যদি কখনো একসঙ্গে থাকে তাহলে ওটা একটা ক্লজ, আদারওয়াইজ ওটা কখনোই ক্লজ হবে না। তাহলে ভাই ফ্রেজ কি? হোয়াট ইজ ফ্রেজ? চলো ভাই আমরা বুঝি। খেয়াল করো, ফ্রেজ কি ভাই? এমন কিছু শব্দ, দেখো ভাই, এমন কিছু শব্দ যদি একসঙ্গে হয় কিন্তু যদি ওর মধ্যে কোনো ভার্ব না থাকে। এবার খেয়াল করো, আমি যদি বলি এরকম যে বিগ হোয়াইট বোর্ড, বিগ হোয়াইট বোর্ড, খেয়াল করো ভাই, এই বাক্যের মধ্যে কোনো ভার্ব আছে? এই বাক্যের মধ্যে এমন কোন শব্দ আছে কি যেটা দ্বারা কোনো কাজ করা বোঝায়? দেখি তো ভাই, বিগ মানে বড়, না ভাই বড় কোনো কাজ না। হোয়াইট মানে সাদা, না ভাই সাদা কোনো কাজ না। বোর্ড মানে তো বোর্ড, এখানে কোনো কাজ করা বোঝায় নাই। তার মানে ফ্রেজ মানে কি ভাই? ফ্রেজ মানে কতগুলা শব্দ, এখানে তিনটা শব্দ একসঙ্গে হবে যখন, যেখানে কোনো ভার্ব থাকবে না, ওটাই একটা ফ্রেজ। বুঝো না ভাই? বুঝতে পারছো? খেয়াল করো, আমি যদি বলি যে আই বিগ টাওয়ার, বড় টাওয়ার, এখানে খেয়াল করতে হবে এখানে কি কোনো সাবজেক্ট, এখানে একটার বেশি শব্দ আছে না বলা হয়? এখানে দুইটা শব্দ আছে কিন্তু এর মধ্যে কোনো ভার্ব নাই, তাহলে এটা একটা ফ্রেজ। যেই শব্দগুচ্ছর মধ্যে দুইটা মিলে একটা শব্দগুচ্ছ তৈরি হয়েছে ভাই, যেই শব্দগুচ্ছের মধ্যে কোনো ভার্ব থাকবে না, ওটাই কি ভাই? ওটা একটা ফ্রেজ। তার মানে এটা একটা ফ্রেজ আর ক্লজ। তাহলে ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য কি ভাই? ফ্রেজ যখন পুরা বাক্যের মধ্যে থাকে
তখন এখানে ভাই কোনো ভার্ব থাকে না, কিন্তু ক্লসে কি থাকে ভাই, ক্লসে একটা সাবজেক্টও থাকতে হয়, একটা ভার্বও থাকতে হয়। যদি কোনো যদি কোনো 3-4টা শব্দ একসঙ্গে বসে, ধরো এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এখানে শব্দগুলোর মধ্যে যদি ভার্ব আর সাবজেক্ট না থাকে তাহলে ওটা ফ্রেজ, আর যদি সাবজেক্ট আর ভার্ব থাকে তাহলে ওটা একটা ক্লজ। কাহিনী বুঝছি ভাই আমরা? বুঝছি। তাহলে ফ্রেজ হচ্ছে এমন কয়েকটা শব্দগুচ্ছ যার মধ্যে কোনো সাবজেক্ট তো থাকে না ভাই, সাবজেক্ট থাকতে পারে কিন্তু ভার্ব থাকে না, কিন্তু ক্লজের মধ্যে ভাই সাবজেক্ট ভার্ব দুইটাই থাকতে হয়। কাহিনী বুঝছে ভাই? বুঝছি। এবার খেয়াল করো ভাই, তাইলে আমরা ক্লজ বুঝছি ভাই, ক্লজ আর কোনো কিছুই না। ক্লজ হচ্ছে ভাই একটা সাবজেক্ট আর ভার্ব একসঙ্গে থাকলেই ক্লজ। ক্লজ কেন শিখতেছি, কারণ ক্লজ না বুঝলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড জীবনেও শিখতে পারবা না। ঠিক আছে, চলো ভাই এখন ক্লজ তো বুঝছি। ক্লজ কয় প্রকার হয় ভাই? ক্লজ হয় 3 প্রকার। 3 প্রকারকে আমরা শিখবো না ভাই? যদি কাউ কেন একটা ভাই তো আবার কোনো কাজে লাগে না। হ্যাঁ, তোমাদের বইয়ের ভাষায়, তোমাদের বই বলতে পারে হচ্ছে, তোমাদের বইয়ের ভাষায় বলবে এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, মেলা ক্লজ। আমরা কঠিন ভাষায় ইউজ করবো না ভাই, আমরা 3 ভাগে ভাগ করবো। ঠিক আছে, আমরা এখন 2 ভাগ করবো, 1 ভাগের দরকার নাই, আমাদের কাজে আসবে না। 1 নাম্বার আমরা পড়বো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাকে ভাই তোমার বইয়ের ভাষায় সহজভাবে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। আরেকটা হচ্ছে ভাই ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ যেটাকে তোমার বইয়ের ভাষায় মেলা কিছু কয়, কোঅর্ডিনেট ক্লজ কয়, তারপরে আর মেলা কিছু কয়। এবার আমরা এদিকে যাব না, যে আমাদের জন্য ভাই তোমার বইয়ের জন্য এটা পরে দেখো, কিন্তু মনে করো আমাদের হচ্ছে বা আমরা ক্লজকে 3 ভাগে ভাগ করতে পারি, 3 ভাগ করবো না, আমরা বলবো 2 ভাগ। কেন? আমাদের এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করার জন্য আমার 2টা ভাগই লাগবে। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, এখন ভাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি আর ডিপেন্ডেন্ট ক্লজ কি চিনবো কেমনে? ঠিক আছে, চলো ভাই আমরা বুঝি। খেয়াল করো, ধরো আমি লিখছি যে আই ইট রাইস, এটা একটা লিখছি। আর একটা লিখছি ভাই হচ্ছে when you called me। খেয়াল করবে, ডোন্ট বি কনফিউজ, মেলা সহজ, প্যারা খাও না ভাই। খেয়াল করো, একটা কথা বলছে ভাই ক্লজ 2 প্রকার। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাকে আমরা প্রিন্সিপাল ক্লজও বলি। তারপরে হচ্ছে ভাই ডিপেন্ডেন্ট, যেটা আমরা কোঅর্ডিনেট ক্লজ আর মেলা হয় বলা যায়। আমরা বলবো কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। এখন খেয়াল করো ভাই, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ কি? আমরা এখানে 2টা সেন্টেন্স লিখছি, দেখো তো ভাই এই যে এই সেন্টেন্সটার মধ্যে। এখন আরেকটা কথা ভাই, ক্লজ, আচ্ছা আই ইট রাইস, তোমার কাছে ছোট্ট কোশ্চেন ভাই, আই ইট রাইস এটা কি একটা সেন্টেন্স নাকি এটা একটা ক্লজ? প্যারা খাচ্ছ না? আমি জানি প্যারা খাবা, খেয়াল করো ভাই। তুমি আগে তাকাও ভাই, দেখো তো ভাই এই বাক্যের মধ্যে একটা সাবজেক্ট আছে আই, ইটটা হলো ভার্ব, তাহলে সাবজেক্টও আছে ভার্বও আছে। আমরা জানি সাবজেক্ট আর ভার্ব থাকলেই কোনো জায়গায় ওই পুরাটা মিলে একটা ক্লজ। হ্যাঁ বুঝলাম, কিন্তু ভাই তাহলে কি এটাকে ক্লজ বলবো নাকি সেন্টেন্স বলবো? কারণ আই ইট রাইস এটা তো আমরা সেন্টেন্স জানতাম, এটাকে এখন ক্লজ হবে নাকি সেন্টেন্স হবে? বুঝে চলো, তোমাকে একটা ছোট্ট কোশ্চেন করি, তুমি কি আগে মানুষ নাকি তুমি হচ্ছে, আচ্ছা আমি আমাকে বলি, আমি উদাহরণ দিবা, আমি কি আগে মানুষ নাকি আমি সাব্বির আগে? অবশ্যই আগে ভাই আমি মানুষ, তারপরে আমার নাম রাখছে সাব্বির। এমনি ভাই সবার আগে এটা একটা ক্লজ, সবার আগে কি এটা একটা ক্লজ, তারপর এটাকে বলা হচ্ছে এটা একটা সেন্টেন্স। তার মানে একটা সেন্টেন্সের মধ্যে ক্লজ থাকে, ক্লজের মধ্যে সেন্টেন্স থাকে না, তো কঠিন কোনো কিছু না। এটা আগে একটা ক্লজ, পরে একটা সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের মধ্যে একটা ক্লজ আছে, এই সেন্টেন্সের মধ্যে একটা ক্লজ আছে, কারণ এই সাব্বিরের মধ্যে একটা কি আছে ভাই? মানুষ আছে। ওই সামিয়ার মধ্যে একটা মানুষ আছে, ওই মাহির মধ্যে একটা মানুষ আছে, ওই আমিলের মধ্যে একটা মানুষ আছে, রায়ানের মধ্যে একটা মানুষ আছে। ও আগে মানুষ, তারপরে হচ্ছে বা তুমি তোমার নাম। তাহলে এটা আগে ক্লজ তারপরে সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে একটা ক্লজ আছে, এই পুরা সেন্টেন্সের মধ্যেও একটা ক্লজ আছে। কেমনে বুঝছি ক্লজ আছে? কারণ ভাই এটা হলো একটা সাবজেক্ট আর ইটটা হচ্ছে এটা একটা ভার্ব। তাইলে বুঝছো ভাই? আবার এখানে খেয়াল করো, এই যে ভাই ইউটা হলো আছে ভাই, এমন কি কোনো কথা আছে যে সাবজেক্ট আর ভার্ব প্রথমে হওয়া লাগবে? মোটেও না। সাবজেক্ট আর ভার্ব যেখানে থাক, ও মাঝখানে থাক, ও শেষে যে আপনি শুয়ে থাক, ওর ইচ্ছা ভাই যেখানে থাক,
সাবজেক্টটাও থাকলেই হয়েছে। এখানে দেখো যে ইউটা আমাদের সাবজেক্ট, আর কল মানে ডাকা, ডাকতে গেলে কাজ করা লাগে না, এদিকে কাজ দিতেছে না, কোনো কিছু বলতেছে, তো কল একটা ডাকা, তাহলে সাবজেক্টও আছে ভাইয়া, তারপরে ভার্বও আছে। তাহলে সাবজেক্ট আর ভার্ব যেহেতু আছে, তাহলে এটাও একটা ক্লজ, এটাও একটা ক্লজ। কিন্তু যখন আমি প্রথম ক্লজটার দিকে তাকাচ্ছি, আই ইট রাইস, এর মানে কি ভাই? আমি ভাত খাই। খেয়াল রাখো, আমার দিকে তাকাও ভাই। আরেকটা উদাহরণ দিই, when you called me, যখন তুমি আমাকে ডেকেছিলা, বা যখন তুমি আমাকে কল দিয়েছিলা, যেটাই করো ভাই, প্রথমের দিকে দাও আমি ভাত খাই, আই ইট রাইস মানে কি ভাই? আমি ভাত খাই। আর একটা when you call me, যখন তুমি আমাকে ডেকেছিলা, ডেকেছিলা। এখন বলো তো ভাই, এই দুইটা ক্লসের মধ্যে কোন ক্লসটায় পরিষ্কার কথা আছে, পরিষ্কার ভাবে মনের কথাও খুলে দিছে, পরিষ্কার কোন কথার মধ্যে কোনো কনফিউশন নাই, কোন কথাটা একদম পরিষ্কার, কোন কথাটা পরিষ্কার না। খেয়াল করো ভাই, যখন আমি বলি আমি ভাত খাই, ক্লিয়ার কথা, আমি ভাত খাই, আর কোনো কিছু কোনো সন্দেহ নাই মনে, কোনো কোশ্চেন না, আমি ভাত খাই, ঠিক আছে। কিন্তু যখন আমি বলি ভাই, যখন তুমি আমাকে ডেকেছিলা, যখন তুমি আমাকে ডাকছিলা, এরপরে কোনো কথা আরো আসে না ভাই? যখন তুমি আমাকে ডাকছিলা আমি ঘুমাচ্ছিলাম, যখন তুমি আমাকে ডাকছিলা আমি কিছু করতেছিলাম, কথাটা কিন্তু পরিপূর্ণ না ভাই। when you call me, যখন তুমি আমাকে ডাকছিলে, এরপরে কি ভাই? আরো কিন্তু কোনো কথা আছে। কিন্তু আমি যখন বলি ভাই আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে কোনো কথা নাই, এটা একদম পরিষ্কার কথা ভাই, পরিষ্কার কথা না বলো? যখন আমি বলি when you call me, যখন তুমি আমাকে ডাকছিলা, এটা পরিপূর্ণ কথা হয় না, কোনো কথা বাকি আছে। যে ক্লজটা পরিপূর্ণ কথা বলবে, আমি যদি বলি আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, কোনো কিছু সংশয় না, আমি বুঝে গেছি তুমি কি কইছো। কিন্তু যখন বলো যে যে when you when you saw me, যখন তুমি আমাকে দেখেছিলা, এরপরে কোনো কথা বাকি আছে, যে কথাটা, যে ক্লসে কোনো কথা বাকি থাকবে না ভাই, যে ক্লসে কোনো কিছু মনে আর জানার কিছু থাকবে না, পরিষ্কার কথা বলবে, যে ক্লসের একদম, যে ক্লসটা একদম ভাই তোমার সুন্দর মতো পরিষ্কার করে কথাটা বলে দিবে, কোনো কিছু সংশয় থাকবে না, ওইটা হচ্ছে ভাই ইন্ডিপেন্ডেন্ট ক্লস। আর যে ক্লসটা বলার পরে সংশয় থাকবে, মানে বাকি থাকবে, যে এরপরে কি, when you saw me, যখন তুমি আমাকে দেখেছিলা, আর কিছু বলার বাকি আছে, যে যখন তুমি আমাকে দেখেছিলা তখন আমি নাইতেছিলাম, যখন আমি কিছু একটা করতেছিলাম, তাইলে যেটার মধ্যে বাকি থাকবে কথা, ওইটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। আরো একটা চেনার উপায় আছে ভাই, ডিপেন্ডেন্ট ক্লজের আগে সারা জীবন এরকম কিছু কনজাংশন থাকে। কনজাংশন কি, কোনো ভয় নাই, দরকার নাই। কনজাংশন কি হইতে পারে ভাই? দ্যাট হইতে পারে, ওয়েন হইতে পারে, হোয়ার হইতে পারে, এগুলা সব আমি এক্সপ্লেন করবো সামনে, কোনো বিষয় না, আমরা সামনে পাবো। তাহলে আমরা যে ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বুঝছি ভাইয়া। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেইটাই যেখানে মনের ভাবে একদম ডাইরেক্ট প্রকাশ পায়, কোনো সংশয় কোনো কিছু জানার থাকে না। কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ সেটাই যেটা ভাইয়া পুরোপুরি কথা বলবে না, আরো কিছু জানার থাকবে, বলার বাকি থাকবে। তাইলে বুঝছো নাকি বলো ভাই? এখন ভাই চলো আমরা সেন্টেন্সে যাই। ভাই বুঝবো কেমনে যে এটা একটা সিম্পল সেন্টেন্স? কারণ আমরা এখন পড়বো যে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করা যায়, কমপ্লেক্সে কম্পাউন্ড করা যায়, কেমনে উল্টা পাল্টা এমনি করা যায় ভাই, ঠিক আছে? সিম্পল সেন্টেন্স কেমনে চিনবো ভাই? সবার আগে বলো তো, আমি যখন বলি যে আই ইট রাইস, আমি ভাত খাই, এটা একটা কি ক্লজ? এটাকে আমাকে বলো ভাই, এটা একটা কি ক্লজ বলো? আচ্ছা, এমিলি বলে ফেলছো ভাই, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তোমরা কি সবাই সহমত? পাবলিক, জনগণ, কথা কোন ঠিক না বেঠিক, ওটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে ভাই? তোমরা কি সহমত? আই ইট রাইস, এমিলি বলছে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তোমরা সামিয়া, রিয়া, তোমরা কি সহমত ভাই? মাই, তোমরা কি সহমত? দেখো তো, আই ইট এর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তোমরা বুঝছো। এখন একটা কথা বলবো, এইটা ভাই কনের মানে কি বলবো, মানে সারা জীবন অন্তরের ভিতরে গেঁথে রাখো। কি? তাকে একবার বলবো একবারেই বুঝবা, সিম্পল সেন্টেন্স কারে কয়? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি বুঝো ভাই? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কারে কয়? যখন মনের কোনো কিছু জানার বাকি থাকে না, যখন বা তোমার মনের কথা সব পরিপূর্ণ হয়ে যায়, কোনো কিছু জানার নাই, আই ইট রাইস, আমি ভাত খাই, পুরো কথা মনে ক্লিয়ার, কোনো কিছু সংশয় বলার কিছু বাকি নেই, তখন এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, এবার মনে রাখো,
একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকেই বলা হয় সিম্পল সেন্টেন্স। যারা বুঝো না আমি আবার বলি ভাই, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজে কি ভাই একটা সিম্পল সেন্টেন্স। যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ওটাই সিম্পল সেন্টেন্স। মানে ধরো আমি যদি বলি তোমাকে যে হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়, এটা কোন কোন ক্লজ? এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কেন? কারণ সে স্কুলে যায়, মনের কোনো কথা বাকি নাই ভাই, ফুল কথা ক্লিয়ার। তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমি কি বলছি ভাই, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেই কথা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটা মনে রাখো ভাই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেই কথা, সিম্পল সেন্টেন্সও একই কথা। ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সে একটা সিম্পল সেন্টেন্স, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে একটা সিম্পল সেন্টেন্স। তাহলে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যেটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেটা একটা সিম্পল সেন্টেন্স। বুঝছো না ভাই? আর একটা উদাহরণ দাও তো ভাই। এই ধরো এরকম বলি যে হি সিংস সং, সে গান গায়। কোনো কিছু বাকি থাকলো? কোনো কিছু জানার বাকি আছে না। যেহেতু এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কি বলতে পারি? ও হচ্ছে ভাই একটা সিম্পল সেন্টেন্স। তাহলে এটা একটা কি সেন্টেন্স ভাই? এটা একটা সিম্পল সেন্টেন্স। বলো ভাই বুঝছো নাকি? সিম্পল সেন্টেন্স বুঝছি ভাই। তার মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেই কথা, ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে বলা হয় সিম্পল সেন্টেন্স। উদাহরণ দিয়ে আরেকটু বলি ভাই, ধরো লাউ যেই কথা, লাউ কুদু বুঝো ভাই? তোমরা তো বুঝবো না মনে হয়। যদি আমাদের এখানে ভাষা আছে, আমাদের এখানে কয় ভাই, যেই লাউ সেই কুদু। এবার রিয়াকশন তুই বুঝিস না, যেই লাউ সেই কুদু ভাই। তার মানে লাউ বলতে যেটা বোঝায়, ওইটা কুদু বলতে যেটা বোঝায় একই জিনিস। লাউ যেই কথা, কুদু একই কথা। ঠিক একই ভাবে ভাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেই কথা, সিম্পল সেন্টেন্স একই কথা। এটা মনে রাখো ভাই। তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি বলা হয়? একটা ভাই সিম্পল সেন্টেন্স। বল ভাই বুঝছো নাকি? তাহলে কি আমরা এখন সিম্পল সেন্টেন্স চিনবো ভাই যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি একটা সিম্পল সেন্টেন্স। দেখো যদি আমি বলি, খেয়াল করো তো, দেখো তো ভাই, when you call me, যখন তুমি আমাকে ডেকেছিলা, এটা কি কখনো একটা এটা কখনো একটা সিম্পল সেন্টেন্স হতে পারে না? কারণ ভাই when you call me, যখন তুমি আমাকে কল দিছিলা, কোনো কথা বাকি আছে বা সম্পূর্ণভাবে বলো নাই, কোনো কথা বাকি থাকলে ওটা ডিপেন্ডেন্ট ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ কখনো সিম্পল সেন্টেন্স না। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা সিম্পল সেন্টেন্স বলা হয়। সো এইটা কখনো একটা সিম্পল সেন্টেন্স হবে না। সিম্পল সেন্টেন্স হবে কি? যে আই ইট রাইস, আমি ভাত খাই, মনের কথা ক্লিয়ার, কোনো কিছু নাই বাকি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ভাই একটা সিম্পল সেন্টেন্স। বুঝছো ভাই? এরপরে তাহলে সিম্পল সেন্টেন্স বুঝবে। কমপ্লেক্স সেন্টেন্স কি? যদি ভাইয়া আমরা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে এক করে দিই, তার মানে সিম্পল সেন্টেন্সটা আমরা বুঝছি ভাই। সিম্পল সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্স হচ্ছে ভাই ডাইরেক্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর কোনো কিছু থাকবে না। ঠিক আছে? আর কম্পাউন্ড সেন্টেন্স কি ভাই আমরা এখন শিখবো। আমরা কম্পাউন্ড সেন্টেন্স হতে যদি ভাই আমরা কোনোভাবে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর আরেকটা ইন্ডিপেন্ডেন্সের মধ্যে বন্ধুত্ব করে দিতে পারি, মিল করে দিতে পারি ভাই, মিল করে একটা সেন্টেন্সে বানাইতে পারি, এবং মাঝখানে এন্ড ওর বা যা দিয়ে মানে একটা কোনো কিছু দেবে আটকালেই হয়েছে। বিয়ে তো দিলে হয়েছে। বা ধরো হিন্দুরা ভাই মনে করো সিঁদুর পরা বিয়ে হবে, তারপরে মনে করো মুসলমানদের ভাই কবুল বলে বিয়ে হবে, তারপর খ্রিস্টানরা বলবে ইয়েস, নাকি খ্রিস্টানরা কি করে ভাই? আমরা জানি না ভাই, যারা জানে তারা কমেন্ট করে বলে দিও। ঠিক আছে ভাই? হ্যাঁ, বৌদ্ধ কি করে আসলে কিন্তু দারুণ চিন্তার বিষয়। কাহিনী বুঝছো ভাই? কম্পাউন্ড সেন্টেন্স কি ভাই? তার মানে এবার দেখো এটার মানে কি। এটা যে কইছি ভাই, কইছি কি বুঝাইছি, চলো ভাই এটা আমরা দেখি যে আসলে বুঝাইছি কি। ধরো ভাই আমি যদি বলি রিয়াদ ইজ আ গুড বয়, রিয়াদ একটা ভালো ছেলে। কোনো কথা বাকি আছে শোনার ভাই? তোমার মনে কোনো প্রশ্ন আছে? রিয়াদ একটা ভালো ছেলে মানে কি কইছে বুঝি নাই? সব বুঝছো। রিয়াদ ভালো ছেলে, ওই যে ছেলেটা ভালো এ বুঝাইছি ভাই। তাহলে এটা একটা কি ক্লজ ভাই? এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ ভাই বুঝছি, ক্লিয়ার। রিয়াদ ইজ আ গুড বয় ভাই বুঝছি। কি কইতে হবে? কি পড়াচ্ছো ভাই? পড়াচ্ছো হলে কম্পাউন্ড সেন্টেন্স বা বুঝবা কেমনে? যদি আমরা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে দেখো তো যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এখানে কোনো মনের মধ্যে কোনো সংশয় নাই। সাবজেক্ট রিয়াদ, ইজ হচ্ছে ভার্ব। যেহেতু এটা একটা সাবজেক্ট আর ইজ হলো আমাদের ভার্ব, তার মানে একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে। সো এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মনে হয় সম্পূর্ণ প্রকাশ পাইছে। রিয়াদ ইজ আ গুড বয় এন্ড, দেখো ভাই আমি কি করি। রিয়াদ ইজ আ গুড বয় এন্ড হি স্টাডিজ রেগুলারলি। যদিও মিথ্যা কথা,
যদিও সম্পূর্ণ মিথ্যা কথা কইছে, রিয়া জীবনে বই পড়ছে কবে জানেন, ওর ইন্টার ফার্স্টে সব শেষ হয়ে যায়, বই কেনে নাই। ও আজকে কয় ভাইয়া সেই দিন মনে করে বাকি যারা আছে কোচিং এ ওদের যখন ভাই মনে করো 2টা অধ্যায় শেষ হয়ে যাবে তখনও বই কিনবে। এটা রিয়াদের ওরা, বুঝছো না ভাই? দিস ইজ দ্য ট্রুথ। তাহলে খেয়াল করতে ভাই, রিয়াদ ইজ আ গুড বয়, রিয়াদ একটা ভালো ছেলে। কি ক্লস ভাই আবারও বলতেছে, বলো তো কি ক্লস ভাই? ইন্ডিপেন্ডেন্ট ক্লস। কেমনে বুঝছো ভাই? রিয়াদ ইজ আ গুড বয়, রিয়াদ একটা ভালো ছেলে, সাবজেক্ট ভার্ব ক্লস আর এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পাইছে, তাহলে ভাই এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস। তাহলে রিয়াদ ইজ আ গুড বয়, ইন্ডিপেন্ডেন্ট ক্লস। আবার ভাইয়া এন্ডটাকে বাদ দিলাম ভাইয়া, এই ভাইয়া সেন্টেন্সের মধ্যে আরো একটা সাবজেক্ট আছে কই? এই যে হ্যাঁ ভাই, একটা সেন্টেন্সের মধ্যে 2টা সাবজেক্ট থাকতেই পারে। আগের ক্লাসে ভাই দেখাইছিলাম যে একটা সেন্টেন্সের মধ্যে 3টা 4টা ক্লজ থাকতে পারে। হ্যাঁ ভাই, সেন্টেন্সের মধ্যে আরো একটা সাবজেক্ট আছে। স্টাডি মানে ভাই পড়াশোনা করা, স্টাডি মানে কি ভাই? পড়াশোনা করা। তার মানে ভাই তো এখানে আরো একটা সাবজেক্ট আছে, আরো একটা ভার্ব আছে। তার মানে কি ভাই এটাও একটা ক্লজ? হ্যাঁ, কারণ ভাই তুমি তো কইছিলাই সাবজেক্ট আর ভার্ব থাকলেই ক্লজ। ঠিক আছে ভাই, তাহলে যে এতটুকু সাবজেক্ট ভার্ব এতটুকু একটা ক্লজ, এই এন্ড এর পরে আবার সাবজেক্ট ভার্ব এতটুকু সম্পূর্ণটা মিলে আরো একটা ক্লজ ভাই। তাইলে দেখো তো, হি স্টাডিজ রেগুলারলি, সে প্রতিদিন মনে করো নিয়মিত পড়াশোনা করে। সে এর মানে কি ভাই? স্টাডিজ রেগুলারলি, হি স্টাডিজ রেগুলারলি, সে নিয়মিত পড়াশোনা করে। কোনো প্রশ্ন বাকি আছে ভাই? কোনো কিছু জানার বাকি আছে? একদম মন থেকে ক্লিয়ার? হ্যাঁ ভাই, তার মানে সে প্রতিদিন নিয়মিত পড়াশোনা করে। তার মানে তো ভাই এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কেমনে বুঝছো ভাই? কোনো কিছু জানার বাকি নাই, সে নিয়মিত পড়াশোনা করে। ভাই তুমি তো এখানে কোন একটা কিছু লিখছো, এই যে ভাই প্রথমে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, তারপরে বাক্যের মাঝখানে এন্ড থাকবে, নয় অর থাকবে, নয় বার থাকবে, তারপরে ভাই আরো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, তাইলে সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। আরে হ্যাঁ, তুমি বুঝছো ভাই। তার মানে কি দেখো তো, এই যে রিয়াদ ইজ এ গুড বয়, রিয়াদ একটা ভালো ছেলে, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা একটা কি ক্লজ ভাই? তো বলো তো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ ভাই, তারপরে এই যে মাঝখানে এন্ড থাকবে, অর থাকবে, কনজাংশন বলা হয় এগুলাকে। হ্যাঁ ভাই, এটাও আছে। তারপরে ভাই স্টাডিজ সাবজেক্ট আছে, ভার্ব আছে। ভাই এটা আরে একটা ক্লজ, সাবজেক্ট থেকে শুরু করলে এটা একটা ক্লজ হয়, মাঝখানে এন্ড এর পরে সাবজেক্ট থেকে শুরু হলে বাক্যের মধ্যে এটা আরেকটা ক্লজ। এবার এখানে বাড়ি আসছিল, ঠিক আছে? হি স্টাডিজ রেগুলারলি, সে নিয়মিত পড়াশোনা করে। তাহলে ভাই হিটা সাবজেক্ট, স্টাডিজটা ভার্ব ভাইয়া, তাহলে এটা আরো একটা ক্লজ, সে নিয়মিত পড়াশোনা করে। সে হচ্ছে ভাইয়া প্রতিনিয়মিত পড়াশোনা করলে ভাই মনে হয় সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে, তার মানে ভাই এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ ভাই, ভাই তাইলে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মাঝখানে কোনো একটা কনজাংশন এন্ড অর বাট, তারপরে ভাই আরো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মাঝখানে এন্ড অর বাট, আবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে ভাই ওইটাকে আমরা বলতে পারি যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে ভাই বলো তো, কম্পাউন্ড সেন্টেন্স কেমনে চিনবো ভাই? কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায় ভাই, সবার আগে ভাই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, তারপরে ভাই আবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, পরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মাঝখানে থাকবে ভাই এন্ড অর বাট। কাহিনী বুঝছো ভাই? তাহলে এরকম দেখলে বুঝবো ভাই ওটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। হইছে? হইছে ভাই। সিম্পল সেন্টেন্স তো বুঝছি, কি বুঝছো ভাই? সিম্পল সেন্টেন্স হচ্ছে ভাই একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে সিম্পল সেন্টেন্স, আর কোনো সাবজেক্ট আর থাকবে না বাক্যের মধ্যে। সিম্পল সেন্টেন্স চেনার উপায় কি ভাই? বাক্যের মধ্যে শুধুমাত্র একটা সাবজেক্ট, একটা ভার্ব, ওটা হয়ে গেছে কি ভাই সিম্পল সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স কি ভাই? যে ভাই বাক্যের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আরো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, 2টা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, মাঝখানে এন্ড অর বাট কোনো কিছু থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই কমপ্লেক্স কি ভাই? ঝামেলা তো এটাই। চলো বুঝি, কোনো সমস্যা নেই। এবার বুঝবো কি ভাই আমরা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স চিনবো কিভাবে? যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভাই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং যদি ভাই একটা ডিপেন্ডেন্ট ক্লজ একসঙ্গে থাকে, ওইটাই হচ্ছে ভাই আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স, মানে জটিল বাক্য। মানে কি ভাই বুঝাও তো ভাই, হোয়াইট বোর্ডে বুঝে নেবে। চলো বুঝে, খেয়াল করো। ধরো ভাই আমি বলছি, ধরো প্রথমে বলছি ভাই আমি, ইফ ইউ কল মি, যদি তুমি আমাকে কল দাও। তোমরা অটোমেটিক বলে বুঝে গেছো ভাইয়া যেটা কি ক্লজ। কেমনে বুঝছো ভাইয়া? তুমি তো কইছিলে ভাইয়া যে ক্লজের প্রথমে যেখানে শুরুতে ভাইয়া থাকবে ইফ, তারপরে থাকবে ওয়েন, তারপরে ভাইয়া থাকবে দ্যাট, তারপরে ভাইয়া কি থাকতে পারে? আরো মেলা কিছু থাকতে পারে ভাই। এরকম কিছু ভাইয়া শুরুতে থাকলে সাবজেক্টের আগে এরকম কিছু থাকলে ওটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, তাছাড়া ভাই মানে বুঝো ভাই, ইফ ইউ কল মি, যদি তুমি আমাকে কল দাও, যদি তুমি আমাকে কল দাও, তাহলে ভাই এখানে মানে কিন্তু পরিপূর্ণ হয় নাই। যদি তুমি আমাকে কল দাও, কোনো কথা কিন্তু বাকি আছে। যদি তুমি আমাকে কল দাও, আমি কলমাল ধরবো না, বাকি আছে না কোনো কিছু ভাই?
তাহলে এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ বুঝছি। তাহলে ইফ ইউ কল মি মাঝখানে কমা থাকবে, ইফ ইউ কল মি আই উইল টক উইথ ইউ। ভাইয়া তার মানে কি হলো, যদি তুমি আমাকে কল দাও, তাহলে ভাই আমরা সবাই বুঝছো এটা একটা ভাইয়া ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটার পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না, এর মানে এখনো বাকি আছে, এখনো তোমার জানার ইচ্ছা আছে যদি তুমি কল দাও কি। ঠিক আছে ভাই, ঠিক আছে। ইফ ইউ কল মি, যদি তুমি আমাকে কল দাও ডিপেন্ডেন্ট ক্লজ ভাই, এরপরে কি আছে, আই উইল টক উইথ ইউ। ভাই এখানে একটা সাবজেক্ট আছে, তারপরে এই যে উইল ভার্ব, এটা যেটা ভার্ব তো আছে ভাই, টক মানে কথা বলে, এটা একটা ভার্ব, আর সাবজেক্ট ভার্ব আছে, আই উইল টক উইথ ইউ, আমি তোমার সঙ্গে কথা বলবো। ভাই কোনো কথা বাকি আছে তোমার জানার মতো? না ভাই, সব ক্লিয়ার, বুঝছো না? তাহলে ভাই যেহেতু কোনো প্রশ্ন নাই ভাই, তাহলে এটা একটা কি ক্লজ, এটা একটা ভাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে খেয়াল করো ভাই, প্রথমে একটা ডিপেন্ডেন্ট ক্লজ তার মানেকে পরিপূর্ণ করার জন্য, আরো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যখন ভাই একটা ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মাঝখানে কমা দিয়ে একসঙ্গে সংসার করবে, ওইটাই হচ্ছে কি ক্লজ, ক্লজ কি, ওটা হচ্ছে একটা ভাই কমপ্লেক্স সেন্টেন্স। ওটা ভাই কি সেন্টেন্স বলো তো? ওইটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর একটা উদাহরণ দিবে? হ্যাঁ দি, তুমি এরকম দাও যে খেয়াল করতে হবে, আমি আরো একটা লিখছি, খেয়াল করতে ভাই, সিন্স ইউ হেট মি, সিন্স মানে তো ভাই পারি না, সিন্স মানে পারো, খেয়াল করো সিন্স মানে কি ভাই, সিন্স মানে যেহেতু, সিন্স মানে কি, সিন্স মানে হলো যেহেতু, যেহেতু তুমি আমাকে ঘৃণা করো, সিন্স ইউ হেট মি, যেহেতু তুমি আমাকে ঘৃণা করো, কথার মধ্যে একটা মানে বাকি আছে না ভাই? আছে, পরিপূর্ণ অর্থ প্রকাশ পাইছে না? তার মানে ভাই যেহেতু তুমি আমাকে ঘৃণা করো, পুরোপুরি অর্থ প্রকাশ পায় না, এখনো কি জানার আছে, ওইটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে কি জানার আছে, যে আই উইল নট টক টু ইউ, আমি তোমার সঙ্গে কথা বলবো না, আমি তোমার সঙ্গে কথা বলবো না। তাহলে ভাই এটার মানে একদম পরিষ্কার, কোনো কিছু বাকি না, আমি তোমার সঙ্গে কথা বলবো না, এটা হচ্ছে মনোভাব সম্পূর্ণ প্রকাশ পাইছে। তাহলে এই যে আই আছে, উইল টক, এই যেটা হলো ভার্ব আর এটা হলো সাবজেক্ট, তাহলে ভাই এটা হলো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে ভাই এই যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, যে আরেকটা ভাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একসঙ্গে থাকলে ওটাকে আমরা বলতে পারি ভাই ওইটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। চেনার উপায় কি ভাই, সহজে শর্টকাটে বললে, যদি ভাই কোন সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট আর একটা মাত্র ভার্ব থাকে, ওটা ভাই তাহলে সিম্পল সেন্টেন্স হবে। ঠিক আছে ভাই, যদি কোন সেন্টেন্সে ভাই যদি এরকম দেখতে পাও যে প্রথমে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, আবার আরো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, এবং মাঝখানে আছে এন্ড অথবা অর অথবা বাট, তাহলে বুঝবো ওটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাছাড়া ভাই মনে করো দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব দেখলে বুঝবো ওটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাছাড়া ভাই মনে করো যদি কোনো সেন্টেন্স ভাই ডিপেন্ডেন্ট ক্লজ থাকে একটা আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে একটা, তাহলে ভাই বুঝবা ওটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স এর আরেকটা উপায় কি ভাই, প্রথমে থাকবে সিন্স থাকতে পারে, বিকজ থাকতে পারে, এরকম সাবজেক্টের শুরুতে ভাই এরকম কোনো কিছু থাকবে, এরকম থাকবে সিন্স বিকজ, তারপরে ভাই কি থাকতে পারে, মেলা কিছু, সিন্স বিকজ ইফ, আর আমরা সামনে মেলা কিছু পাবো। তাহলে আই হোপ তোমরা বুঝতে পারছো ভাই যে তোমরা সিম্পল সেন্টেন্স কেমনে চিনবা, তারপরে ভাই তোমরা কমপ্লেক্স সেন্টেন্স কেমনে চিনবা, তারপরে ভাই কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনবা। বুঝছো নাকি? বলো ভাই, বলো বুঝছো নাকি? এবার আমরা রুলে যাবো ভাই, চেঞ্জ করা শুরু করব। ঠিক আছে, বুঝছি ভাই, কাহিনী হালকা তোমাদের কাছে ক্লিয়ার। এখন ভাই আমরা ডাইরেক্ট চলে যাব, মানে মানে ভাই মনে করো এখন ডাইরেক্ট চেঞ্জ করা শিখবো। তোমাদের অনেক তোমরা গাইড খুলে দেখবা, কি জানো ভাই, গাইড খুলে দেখবা যে সিম্পল থেকে কমপ্লেক্স, দেখো ভাই, তারপরে আবার কত কত নিয়ম ভাই, কমপ্লেক্স থেকে সিম্পল, তোমাদের চোখ মুখ উল্টে যাওয়ার মতো ভাই। তারপরে আবার কি ভাই, দেখো কি করে, আমি তো দুঃখে মরে যাবো, সিম্পল থেকে কমপ্লেক্স, সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড, এরকম ভাই 7-8টা রোল হয়। আমরা এত কিছু করবো না ভাই, ভাই আমরা একটা ভাবে শিখবো, এবং ওই একটা নিয়মে 3-4 নিয়মে একবারে সব করে ফেলো। ঠিক আছে ভাই, একদম প্যারা নাই, প্যারাহীন ভাবে শিখবো, কিন্তু তার জন্য ভাই ইউ হ্যাভ টু বি ফোকাস। চলো ভাই, ধরো এরকম লিখলাম ভাই যে হি ইজ আ
স্মার্ট বয়, সে একটা বুদ্ধিমান বালক। তোমরা সবার আগে বলে ফেলো তো ভাই এটা একটা কি ক্লজ, বলো তো ভাই এটা কি ক্লজ, দেখি কমেন্টে বলতে পারো নাকি ভাই হি ইজ আ স্মার্ট বয়, এটা কি ক্লজ, বলো ভাই দেখি পারো নাকি। আচ্ছা তাহলে বুঝছো ভাই, তুমি বুঝছো, তার মানে সত্যি সত্যি ভাই তুমি বুঝছো যে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে যদি ভাই তুমি বুঝতে পারো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তার মানে ভাই আমরা এটাও জানি যে ভাই যেটাকেই আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলবো ওটাই হচ্ছে আমাদের একটা সিম্পল সেন্টেন্স। ধরো আমার একটা বিলাই আছে, ওর নাম দিছে আমি ম্যাও, ম্যাও হলো আমার পেট নাম, কিন্তু আসল নাম ধরো ভাই হচ্ছে ওর নাম, ধরো আর একটা ধরো ভাই তোমার নাম, কারো নাম ধরো হলো কারো নাম ধরো ভাই পুলাবেন খেপাই কি, ধরো ভাই মনে করো মিস, ধরো ভাই কারো নাম হচ্ছে মিজান, ঠিক আছে ভাই তুমি ওরকম মিজাইন না, তার মানে ভাই মিজাইন না যেই কথা মিজানো একই কথা, ওর আসল নাম কি ভাই মিজাইন না, তাহলে ভাই মনে করো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেই কথা ওটাই একটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা আমরা এখন প্রথমে শিখবো ভাই কেমনে একটা সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স করতে হয় আর কম্পাউন্ড করতে হয়, কাজটা কি মূলত, তাকাবে ভাই তাকাবে কিন্তু এদিকে। ধর ভাই আছে কি হি ইজ আ স্মার্ট, সি ইজ আ স্মার্ট বয়, সে একটা স্মার্ট বালক মানে সে বুদ্ধিমান একটা ছেলে, ঠিক আছে গুড, ভালো বুদ্ধিমান ভালো ভাই। চলো দেখো আমি কি করি তারপরে বুঝাচ্ছি ভাই। আগে মাথা নষ্ট করো না, চুল মুল ছিঁড়ে ফেলো না ভাই, চুল টুল ছিঁড়ার কোনো দরকার নেই, বুড়া হলে সব পড়ে যাবে। আগে মাথা খাটানো, আমি মাথা খাটানোর সময় খাটাই, এখন খালি কিছুই করি, আমি যখন চিন্তা করতে বলবো তখন চিন্তা করো ভাই। হি ইজ আ বয়, হি ইজ আ বয় হু ইজ স্মার্ট। আগে মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নাই ভাই, আগে দেখো আমি করছি কি, খেয়াল করে ভাই। হি ইজ আ স্মার্ট বয়, সে একটা কি বয় ভাই, সে একটা বুদ্ধিমান ছেলে, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। আর আমরা জানি ভাই সিম্পল সেন্টেন্স শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। আমরা এই সিম্পল সেন্টেন্সটার মনে করে ভাঙ্গা চূড়া গোলা মোলা মানে কোনো একটা কিছু করে ভাই ওই সিম্পল সেন্টেন্সকে ভাই আমরা এখন কি করা শিখবো, যে আসলে বুঝবো কি করতে হয়। ওই সিম্পলকে ভাই আমরা করব হচ্ছে কমপ্লেক্স, সিম্পলকে আমরা কি করবো ভাই আমরা এখন কমপ্লেক্স করবো। এটা কেমনে কি চলো ভাই দেখি। দেখো তো হি ইজ আ স্মার্ট বয়, সে একটা বুদ্ধিমান বালক, এটাকে করছি আমি কি ইজ আ বয় হু ইজ স্মার্ট। হ্যাঁ এটা কমপ্লেক্স হয়ে গেছে, কিন্তু করলাম কি ভাইয়া কেমনে বুঝলাম, ভাইয়ার মাথায় চিন্তা কেন হইলো, তোমার মাথায় কেন বুঝতেছো না, এগুলাই ভাইয়া বুঝতে চলো। হি ইজ আ স্মার্ট বয়, সে একটা স্মার্ট ছেলে, এটা ভাইয়া কি করছে দেখো তো। দেখো আমি কি করে ফেলছি ওরে ভেঙ্গে চুরে, ওর সঙ্গে মনে করো একটা কিছু করে দেখো ভাই কি করছে, ওরে ভেঙ্গে চুরে একদম অবস্থা খারাপ করে ফেলছে। দেখো আমি কি করছি ভাই দেখবা যে হি ইজ আ বয়, হি ইজ আ বয়, সে হয় একটা বালক। যদি ভাই তোমার জিজ্ঞাসা করি সে হয় একটা বালক কি ক্লজ, তুমি ভাই নিঃসন্দেহে বলতে পারবা ভাই হি ইজ আ বয়, সে হয় একটা বালক, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ ভাই বুঝছো, ঠিক আছে। এবার খেয়াল করতে ভাই তারপরে কি আছে যে এটা আরেকটা আছে, এরপরে হু দিয়ে শুরু হইলে, একটু আগে তো বলছিলাম ভাই হু দিয়ে কোনো কিছু শুরু হইলে, হু দিয়ে শুরু হইলে তারপরে হু মানে সাবজেক্ট, তার মানে এটাই হবে সাবজেক্ট আর এটাই হবে আমাদের হচ্ছে ভার্ব। দেখো তো ভাই হু দিয়ে শুরু হইলে এটা একটা কি ক্লজ ভাই, ওটা একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে দেখো তো ভাই এটা একটা কি হবে ডিপেন্ডেন্ট ক্লজ, মানে হু ইজ স্মার্ট, যে হয় স্মার্ট, যে হয় স্মার্ট কি আর কথা বাকি আছে না ভাই, তাহলে এটা কি ক্লজ ভাই, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে দেখো তো আমি করছি কি হি ইজ আ স্মার্ট বয়, এই স্মার্ট আসে কেন খালি বারবার, হি ইজ আ স্মার্ট বয়, সে একটা বুদ্ধিমান বালক। ওরা আমি ভেঙ্গে চুরে একদম কি করে ভাই কি করে দেখবা ওরা একটা ক্লজ থেকে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানাইছি আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ বানাইছি, কারণ আমি জানি তোমাদের আমি শিখাইছি যদি কোনো বাক্য ভাই দুইটাই, যদি কোনো বাক্যে ভাই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর যদি ভাই আরেকটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে ওইটাকে আমরা নিঃসন্দেহে বলতে পারি ভাই ওইটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমি তাই করছি না ভাই, কেমনে করছি ওটা আমরা পরে শিখবো ভাই, দেখো তাই করছি নাকি। এটা একটা সিম্পল সেন্টেন্স ছিল, তার মানে কি ভাই, তার মানে হচ্ছে এটা একটা সিম্পল সেন্টেন্স ছিল এবং এটাতে ভাই একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল। এখন একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সিম্পল সেন্টেন্সে থাকলে ওকে আমি ভাঙবো এমন ভাবে যে ভাঙার পরে ভাই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আনবো আর আরেকটা ডিপেন্ডেন্ট ক্লজ যদি আমি ওইখান থেকে বানাইতে পারি তাহলে আমি বলতে পারবো ওইটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আদারওয়াইজ তুমি যত নিয়ম করো যাই করো তাই করো তোমার দ্বারা হবে না। কাহিনী বুঝছো না ভাই, তার মানে কি বুঝলাম ভাই, তার মানে কোনো একটা সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স করার জন্য ওই সেন্টেন্সটাকে ভেঙে চুরে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানাবো আরো একটা ডিপেন্ডেন্ট ক্লজ বানাবো। এখন এমন কোনো কথা নাই যে ভাই প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সারা জীবন হবে না, প্রথমে ডিপেন্ডেন্ট ক্লজও হইতে পারে পরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও হইতে পারে, আবার উল্টোটা হইতে পারে প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হইতে পারে পরে ডিপেন্ডেন্ট ক্লজও হইতে পারে। কাহিনী ব্যাপারে হালকা কথা বুঝছি না, তুমি একবারে কোনোদিনই ক্লিয়ার হবে না, এটা একবারে ক্লিয়ার হওয়ার বিষয় না, একটু একটু তো বুঝতেছো ভাই, মেলায় বুঝতেছো আমি জানি।
আই নো ইউ ইউ আর স্মার্ট বয়। কাইন্ডলি বুঝছো না ভাই বা স্মার্ট গার্ল? তাহলে ভাই একটা ইন্ডিপেন্ডেন্ট সরি একটা সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স করার জন্য ভাই আমাদের করে ভেঙে চুরে দুইটা ক্লসে বানানো লাগবে, একটা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লস আর একটা হবে ডিপেন্ডেন্ট ক্লস। তাহলে ভাই কম্পাউন্ড করবো কেমনে ভাই? কম্পাউন্ড করার জন্য ভাই আরো সহজ, দেখো আমি এটা থেকে কম্পাউন্ড করতেছি, দেখো তো কি করি ভাই। হি ইজ আ বয় এন্ড হি ইজ স্মার্ট। তোমার কি বলা লাগবে ভাই মাঝখানে আন থাকলে তো কম্পাউন্ড হয় তোমরা জানো। তাছাড়া খেয়াল করো তো ভাই যে আমি ভেঙে চুরে এটাকে ভেঙে চুরে কি করছি, দেখো তো ভেঙে চুরে হি ইজ আ বয়, সে হয় একটা বালক। কোনো কনফিউশন আছে? মনে কোনো প্রশ্ন আছে? জানার কোনো কিছু আছে? নাই, সে হয় একটা বালক, তাহলে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেছে ভাই। আচ্ছা, মাঝখানে কনজাংশন থাকা লাগে, এই যে ভাই আমরা শিখছিলাম কম্পাউন্ড সেন্টেন্সে, তাহলে মাঝখানে এন্ড অর এগুলার মধ্যে কোনো কিছু আছে, দেখো তো হইছে আমার বানানো। তারপরে হি ইজ স্মার্ট, সে হয় বুদ্ধিমান। আর কোনো কিছু বাকি আছে না ভাই? দেখো তো এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়েছে, মাঝখানে একটা কনজাংশন আছে, এরপরে ভাই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। তার মানে ভাই আমি যদি জানি, আমরা জানি ভাই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝখানে যদি ভাই একটা কনজাংশন থাকে, তাহলে ভাই ওইটা হয় আমাদের নিঃসন্দেহে একটা কি কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে ভাই এইটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে ভাই এটাই আমরা শিখবো যখন আমি তোমারে বলবো সিম্পল যে কমপ্লেক্স সেন্টেন্স বানানোর মানে কি। ওর মানে ওই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থেকে আমরা ভাই একটা ওই একটা ক্লজ থেকে কিন্তু বাইরে থেকে কোনো কিছু আনবো না, ওই একটা ক্লজ, হ্যাঁ কিছু তো আনবো ভাই, কিন্তু ওই একটা ক্লজ থেকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানাবো, ওই একটা ক্লজ থেকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বানাবো। ঠিক আছে? যদি ভাই আমি তোমাকে কোনো একটা সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে বলি, তাহলে ওই একটা ক্লজ থেকেই আমরা ভাই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানাবো, আরো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানাবো, এবং মাঝখানে আমি কনজাংশন রাখবো। তাইলে ভাই কি হয়ে যাবে? তাইলে হয়ে যাবে ওইটা হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড সেন্টেন্স। আই হোপ তোমরা বুঝছো আমাদের করতে হবে কি। কম্পাউন্ড করতে বললে যে ক্লজ এই সেন্টেন্স থাকবে, কম্পাউন্ড করতে বললে আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বার মাঝখানে কিছু একটা এন্ড অর আবার কনজাংশন দিব। ঠিক আছে ভাই? আমাদের কমপ্লেক্স করতে বললে ভাই কি করব, দুইটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানাবো আর ডিপেন্ডেন্ট ক্লজ বানাবো। আমাদের সিম্পল করতে বললে ভাই, ধরো সিম্পল করতে বলছি, ধরো এই সেন্টেন্সটাকে সিম্পল করতে বলছে, তাহলে আমি কি করবো জানো? আমি বলবো হচ্ছে হি ইজ আ স্মার্ট বয়, হি ইজ আ স্মার্ট বয়। তার মানে যে কোনো সেন্টেন্স থেকে ভাই আমারে সিম্পল করতে বললে, ধরো কমপ্লেক্স থেকে আমারে সিম্পল করতে বলছে, আর আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে ভাই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। তার মানে কমপ্লেক্স সেন্টেন্সে ভাই দুইটা ক্লজ থাকে, সিম্পল সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে কমপ্লেক্স থেকে সিম্পল করতে বললে ওই দুইটা ক্লজকে জুড়ে একটা ক্লজ বানাবো। কম্পোজিটে দুইটা ক্লজ থাকে, সিম্পল করতে বললে ওই দুইটা ক্লজকে ভাই জুড়ে একটা ক্লজ বানাবো। তাইলে বুঝছো? হিসাব ক্লিয়ার? তাহলে আই হোপ তোমরা একটু ধারণা পাইছো আমাদের করতে হবে কি, কেমনে করতে হবে, ওইটাই মূলত আমরা শিখবো রুল ফুল দিয়ে। এবার বুঝছো নাকি করতে হবে কি ভাই বলো? একবারে কোনো কিছু ক্লিয়ার হয় না ভাই, ইনশাআল্লাহ দেখবা আরো প্র্যাকটিস করতে করতে সামনে বুঝতে পারবা। আমরা মোটামুটি বুঝে গেছি কি করা লাগবে ভাই। চলো তাহলে আমরা বিসমিল্লাহ বলে কয়েকটা রুল করে ফেলো। আমরা বেশি রুল করবো না ভাই, কয়েকটা রুল করলে পরীক্ষা কমন পাওয়ার জন্য এনাফ। চলো প্রথমে ভাই আমরা চলো বিসমিল্লাহ করে শুরু করে দিই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ঠিক আছে? সিম্পল কমপ্লেক্স। প্রথম নিয়ম, খাতা কলম বের করে রুল বের করে ভাই তুমি নোট করে ফেলো। এগুলো রুল না, আমি কোনো সাবজেক্ট ভার দিব না, মানে চেনার উপায় বলবো। চিনবো কেমনে যে এটাকে কেমনে কি করবো? চেনার উপায় প্রথম যে বা যেরকম বাক্য থাকবে এরকম রুল না, কিন্তু চেনার উপায় কি? প্রথম চেনার উপায় ভাই যদি কোনো সেন্টেন্সে টু ডট 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 টু থাকে, এর মানে বুঝাচ্ছে এখনই। খাতা কলম বের করো, খাতা কলম না বের করলে কিন্তু খবর আছে ফোনের ভিতরে ঢুকে কান মান টেনে ছিঁড়ে ফেলবো। ঠিক আছে? তাহলে ভাই খেয়াল, কান মান টেনে ছিঁড়ে ফেলবো, খেয়াল করে ভাই। তাহলে খাতা কলম বের করে এখন নোট করে এগুলা। চলো, যদি ভাই কোন সেন্টেন্সের মধ্যে টু ডট ডট টু থাকে এর মানে কি বুঝাচ্ছে? ধরো ভাই এরকম আছে যে হি ইজ টু উইক, হি ইজ টু উইক টু ওয়াক। সে, এর মানে কি জানো ভাই? সে হাঁটতে পারার জন্য খুবই দুর্বল। এর মানে একটু ঝামেলা কর, আমি জানি ভাই এটা মাথার উপরে যাবে, তারপর হালকা পাতলা বোঝার চেষ্টা করবে। দেখো কি বলছে, হি ইজ টু উইক টু ওয়াক। সে মানে এতটাই দুর্বল, সে হাঁটার মতো না, সারার মতো অবস্থা নাই, এরকম বলছে। সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না, সে এতটাই দুর্বল যে হাঁটার মতো অবস্থা না, মানে হাঁটার জন্য খুবই দুর্বল। বুঝো না? মানে যে হাঁটার জন্য যে মনে করো শক্তির লাগবে তো নাই, ও দুর্বল, হাঁটার জন্য দুর্বল, মানে কাজ হবে না। বুঝো না? অঙ্ক করার জন্য অবুদ্ধিমান, মানে ওদের অঙ্ক হবে না, তো আমাদের দ্বারা তো হবে ভাই ইনশাল্লাহ। কাহিনী বুঝছো না? বুঝছো আমি জানি। তাহলে ধরো এত কথা বাদ, মানে ফার দরকার নাই, যে হি ইজ টু উইক টু ওয়াক, সে এতটা দুর্বল যে হাঁটতে পারে, তুমি এরকম মনে রাখবে। ঠিক আছে? ৯৪ কিভাবে বলছিলাম, প্রথমে সেন্টেন্সের মধ্যে কোনো একটা জায়গায় টু থাকবে এবং টু এর পরে মাঝখানে যে কোনো একটা অ্যাডজেক্টিভ থাকবে। অ্যাডজেক্টিভ না বুঝলে বোঝার দরকার নাই, টুর পরে একটা শব্দ থাকবে, যে কোনো একটা শব্দ, যে কোনো একটা শব্দ ভাই। তাহলে টু মাঝখানে যে কোনো একটা শব্দ, তারপরে ভাই টু থাকলে কি করব?
এটা ভাইয়া তুমি জানো ভাই আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে করছিলাম, যারা আগের ক্লাস ভালো করে করছিল ওটা জানো। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, ঠিক আছে ভাইয়া। তাহলে চেনার উপায় কিভাবে বললাম, প্রথমে টু থাকবে, মাঝখানে কোনো কিছু থাকবে, তারপরে টু থাকবে। এটাকে ভাই আমরা সিম্পল থেকে কম একবারে শিখবো ভাইয়া, মোটেও কোনো অত নিয়ম ফিয়ম নাই, কত সাবজেক্ট ভার্ব ফার্ব কোনো মিল নাই ভাই, আমরা ডাইরেক্ট শিখবো প্র্যাকটিস করে করে। এটাকে ভাই আমরা করব কমপ্লেক্সে, কারণ এটা একটা সিম্পল সেন্টেন্স, এটাকে আমরা কমপ্লেক্সে করবো, এটাকে আমরা কম্পাউন্ড করবো, দুইটাই করবো আমরা একবারে। আবার উল্টাটাও করবো, সব একবার সিস্টেম দেখা যাচ্ছে ভাই, খেয়াল করো। হি ইজ টু উইক টু ওয়াক, এটা ভাই কোন আগে সবার আগে বলো তো ভাই, এই যে পুরা সেন্টেন্সটা কি সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স, বুঝবো কেমনে ভাই? আমাদের মনে আছে না ভাই, কোন সেন্টেন্সে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা এত কথা বাদ, কোন সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট আর ভার্ব থাকলে ভাই ওটা একটা কি ক্লজ, ওটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ভাই একটা সিম্পল সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব আর কোনো হি সি কিছু নাই, কোনো সাবজেক্ট ভার্ব নাই, তাছাড়া ভাই সাবজেক্ট হি ইজ টু উইক টু ওয়াক, সে এতটা দুর্বল, হাঁটার জন্য সে খুবই দুর্বল। তাহলে ভাই এটা কোনো বাকি কোনো কিছু নাই, মনের মধ্যে কোনো সংশয় নাই, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর যেটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ওটা একটা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে ভাই? চলো এটাকে আমরা কমপ্লেক্স করব। কমপ্লেক্স করার জন্য একটু আগে বলছিলাম ভাই, কোন সেন্টেন্সকে সিম্পল থেকে কমপ্লেক্স করার জন্য আমাদের কি করা লাগবে বলো তো ভাই? আমাদের যত কষ্টই হোক একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানানো লাগবে আর আরেকটা ভাই ডিপেন্ডেন্ট ক্লজ বানানো লাগবে, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে আমরা কি বানাবো, আমরা হচ্ছে বা আগে বানাবো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। চলো আগে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানাই। বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানানোর জন্য আমাদের কি লাগবে? বা যে কোনো ক্লজ প্রথমে সাবজেক্ট থাকে তারপরে ভার্ব থাকে, বা সাবজেক্ট আর ভার্ব তো লাগবেই ক্লজ বানাতে, সাবজেক্ট আর ভার্ব ছাড়া তো কোনো ক্লজ হয় না। আর তুমি তো বলছোই ভাই সাবজেক্ট আর ভার্বই ক্লজ। আচ্ছা ভাই এখানে কি আমরা নতুন করে সাবজেক্ট ভার্ব বানাবো? আমরা কি আন্দাজে বানিয়ে নিয়ে আসবো? না, দরকার নাই। এখানে সাবজেক্ট ভার্ব তো আছে ভাই, কি আছে সাবজেক্ট কোনটা আমাদের? হি ইজ, সে হয়, হয়ে গেছে ভাই, কিন্তু কাছাকাছি ক্লজ হওয়া শুরু হয়েছে। এখন দেখে কি হয়, এখন ভাইয়া নিয়মটা দেখো, এখন চলো নিয়মে যাই। এর টুর বদলে আমরা সো দেবো, কেন দেবো একটু পরে বুঝবা। হি ইজ সো উইক, এতটুকু করলাম ভাই, তারপরে এখান থেকে আর করলাম না। আগে দেখো কি হয়েছে ভাই, প্রত্যেকটা সেন্টেন্স এরকমই থাকবে, এরকম নিয়মে, তাই ঝামেলা নেই যাবে ভাইয়া বুঝতেছে আমি মানে বুঝবো না, না এরকমই থাকবে। তুমি জাস্ট যা করতেছো তোমার কাজটা কপি পেস্ট করা লাগবে, ঠিক আছে? দেখো তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটার জন্য খুবই দুর্বল। তাইলে কি করছি ভাই দেখো তো, হি ইজ দিছি, কেন হি ইজ দিছি ভাই? কারণ আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানানোর জন্য সাবজেক্ট, কোন ক্লজ বানানোর জন্য সাবজেক্ট ভার্ব লাগবে, তার জন্য হি ইজ সাবজেক্ট ভার্ব হইছে, এবারে টুর বদলে সো দিছি। এবার কারণ কি ভাই? কারণ দেখো তো শি ইজ টু উইক, সে এতটাই দুর্বল। তাহলে এটা ঝামেলা বাদ, দেখো টুর বদলে সো দিছি আর উইক দিছি, তাহলে ভাই কি হলো দেখো তো ভাই, হি ইজ সো উইক, সে খুবই দুর্বল। কি হলো ভাই দেখো তো, এতটুকু মিলে মানে শি ইজ সো উইক, সে খুবই দুর্বল, ঠিক আছে ভাই? এরপরে দেখো তাহলে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কাজ হয়ে গেছে, তোমার এত কিছু মনে রাখা লাগবে না। তুমি খালি করবা কি, টু এর বদলে সো দিবা, বাকি সব সেম। আমি বুঝানোর জন্য, যারা অ্যাডভান্স করে শিখতে চাও ওদের জন্য বলতে, যারা শিখতে চাচ্ছ না ভাই আমি অত ঝামেলা যাবো না, তারা খালি কোনো কথা নেই, তারা টু এর বদলে সো দিবা, আর কোনো কিছু না। কি বলছি ভাই? টু এর বদলে সো, আর কোনো নিয়ম ফেম না, যা আছে তাই। দেখো সব দেওয়ার পরে কি হয়েছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেছে, হি ইজ সো উইক দিছে ভাই। তারপরে যখন তাহলে প্রথম টু এর বদলে সো দিবা, এরপরে যে টুটা থাকবে ভাই ওটার বদলে দিব আমরা দ্যাট। কেন নিয়ম, প্রথম টু এর বদলে সো, পরের টুর বদলে দ্যাট দিছি ভাই। এবার দ্যাট এর পরে কি দিব জানো ভাই? দ্যাট এর পরে আবার সাবজেক্টটা আবার ধরে ধরে কাম ধরে নিয়ে আসবো, দ্যাট হি। যদি ভাইয়া তাকাও, যদি এখানে ইজ থাকে মানে প্রেজেন্ট যদি থাকে, আর অথবা যদি ভাই এখানে ওয়াজ থাকে মানে পাস্ট যদি ভাই থাকে, প্রেজেন্ট থাকলে আমরা এখানে আনবো সাবজেক্টের পরে একটা ক্যান, পাস্ট থাকলে ভাই আমরা আনবো হচ্ছে একটা কুড। এর মানে কি চলো বোঝাচ্ছি যে হি ইজ সো উইক দ্যাট, সাবজেক্টটাকে যে টুর জন্য দ্যাট দিছি ভাই, ওয়ার্কটা কিন্তু এখন বাকি আছে, টুর জন্য দ্যাট দিছি, তারপরে ভাই হি কে টেনে ধরে সামনে আনছি আনছি ভাই, এরপরে ইজ মানে প্রেজেন্ট, ইজ থাকলে একটা ক্যান, যেহেতু সে হাঁটতে পারে নাকি হাঁটতে পারে না ভাই, হাঁটতে পারে না, এই ক্যানের পরে একটা নট দিব, হি ক্যান নট। তাহলে কি করলাম ভাই, আবার নিয়ম টিয়ম বাদ, এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ডিপেন্ডেন্ট ক্লজের কথা ভুলে যাও, ওগুলো আমরা বোঝার জন্য বুঝছি, এখন আমরা নিয়ম ডাইরেক্ট কমপ্লেক্স পরীক্ষার জন্য করতেছি। দেখো প্রথম কাজ ভাই টুর বদলে সো দিব, বাকি সব সেম দিছি ভাই। পরের কাজ টু এর বদলে দ্যাট দিব, দিছি ভাই, বাকি সব সেম। ওয়াক বাকি থাকলো, দ্যাট এর পরে একটা কাজ করা লাগবে কি ভাই, আবার আমাদের টুর পর দ্যাট দেওয়ার পরে আবার ভাই আমাদের সাবজেক্টটাকে টেনে সামনে আনা লাগবে, তারপরে ভাই যদি ইজ থাকে ক্যান হবে, যদি ওয়াজ থাকে তাহলে ভাই এখানে হয়তো কুড, ওয়াজ থাকলে কি হইতো ভাই বলতো, কুড হইতো। তাহলে যেহেতু প্রেজেন্টের জন্য ক্যান, আর হাঁটতে পারে নাকি হাঁটতে পারে না,
হাঁটতে পারে না ভাই, এর জন্য ক্যান নট, তারপরে বাকি যা আছে তাই, এই হয়ে গেল হচ্ছে ভাই আমাদের কমপ্লেক্স। তাহলে সিম্পল থেকে কোন সেন্টেন্সে টু ডট টু থাকলে ওটা কমপ্লেক্স কেমন করবো ভাই? খুবই সিম্পল, যে প্রথম টু এর বদলে সো, পরের টু এর বদলে দ্যাট, তারপরে ভাই সাবজেক্টটাকে আবার আনবো, ইজ থাকলে ক্যান নট, ওয়াজ থাকলে কুড নট, বাকি যা আছে তাই। বুঝছো ভাই? এই থাকলে ভাইয়া তাহলে কম্পাউন্ড করবো কেমনে ভাই? মনে কম্পাউন্ড মেলা কঠিন? আরে না, কম্পাউন্ড মেলা সহজ, দেখবা খুবই সহজ। খেয়াল কর ভাই, তোমার কম্পাউন্ড সেন্টেন্স কিছু করা লাগে না, বিশ্বাস করো ভাই, একদম কোনো ঝামেলাই নাই। কিন্তু একটা কাজ করা লাগবে, কি? সবকিছু সেম কমপ্লেক্সে কম্পাউন্ড করার জন্য আমরা কি করতেছি ভাই? কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার জন্য তুমি যে আই করতে ভাই, তোমার যেই সেন্টেন্সে করতে বলুক না কেন, এটা আমরা টেকনিক বের করছি ভাই, তোমার যাই করতে বলুক না কেন, তুমি যে কোনো সেন্টেন্স আগে তুমি তিনটা কাজই করবা। দেখো ভাই, তাহলে কি আছে ভাই? হি ইজ, এটা কি করতে হবে? আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতেছি। কি করতেছি ভাই আমরা এখন? দেখো তো প্রথমে কি করছি ভাই, দেখো তো প্রথমে সিম্পল সেন্টেন্স ছিল, প্রথমে ভাই সিম্পল সেন্টেন্স ছিল, সিম্পল থেকে আমরা করছি হলো কমপ্লেক্স। প্রথমে আমরা কি করছি ভাই? সিম্পল সেন্টেন্স ছিল, ওটাকে আমরা কমপ্লেক্স করছি। বুঝছি ভাই? এখন আমরা কি করবো ভাই? এই যে মাঝখানে যে কমপ্লেক্স সেন্টেন্সটা করছি, এই কমপ্লেক্স যেটা করছি, ওই কমপ্লেক্সটাকে আমরা এখন আবার কম্পাউন্ড করব। কমপ্লেক্সটাকে ওটা আমরা কি করবো ভাই? আমরা কম্পাউন্ড করব। ঠিক আছে? আচ্ছা, কম্পাউন্ড করার জন্য কিছু করা লাগবে না, যা আছে তাই। হি ইজ সোর বদলে ভেরি, কারণ সো হয় হচ্ছে ভাই মনে করো কমপ্লেক্স সেন্টেন্স, আর কম্পাউন্ড সেন্টেন্স কি হবে বলো তো? কম্পাউন্ড সেন্টেন্স হবে হচ্ছে ভাই ভেরি। হি ইজ ভেরি উইক, দ্যাটটা উঠে যাবে, দ্যাট ফ্যাট বাদ, দ্যাটের বদলে দিব আমরা এন্ড, হি ইজ উইক এন্ড হি ক্যান নট ওয়ার্ক। এই হয়ে গেল তোমার কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কিছু করা লাগে না ভাই। কম্পাউন্ড সেন্টেন্সে মনে করো আমরা কি জানি ভাই, কম্পাউন্ড সেন্টেন্স করার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে, এটা বাদে পরে ওইসব ঝামেলার ভিতরে যাবো না, এখন বোঝানোর জন্য বুঝাইছি, তারপর আমরা যখন আবার বড় হয়ে যাবো তখন আবার বুঝাবো না ভাই। দেখো বড় তো তোমরা এরা কি করছে ভাই? কিচ্ছু করে না, প্রথম সোর বদলে ভেরি দিছি, তারপরে ভাই মনে করো দ্যাট যেটা আছে, দ্যাট হয় কমপ্লেক্স সেন্টেন্সে, কম্পাউন্ড সেন্টেন্সে কোনো দ্যাট ম্যাট হয়, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে কোনো ডিপেন্ডেন্ট ক্লজে থাকে না, সবগুলো ইন্ডিপেন্ডেন্ট হয়। এন্ড লাগে, দ্যাটের বদলে এন্ড দিছে, বাকি সবকিছু সেম হয়ে গেল আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে কি দেখলাম ভাই? কোন সেন্টেন্সে ভাই টু ডট টু থাকলে ওটাকে কমপ্লেক্স করার জন্য যা কমপ্লেক্স করতে পারবো, ওই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা ভাবে কম্পাউন্ড করতে পারবো। বলো ভাই, বুঝছো নাকি? কি করলাম ভাই? কমপ্লেক্স কেমনে করছি? প্রথম টু এর বদলে কি দিছি ভাই? সো, পরের টু এর বদলে দিছি ভাই দ্যাট, তারপরে সাবজেক্টটাকে আবার টেনে আনছি, হি ইজ আছে দেখে ভাই প্রেজেন্ট দেখে ক্যান নট দিছি, ওয়াজ থাকলে কুড নট দিতাম, তারপরে বাকি যা আছে তাই দ্যাট। এটাকে আমরা কম্পাউন্ড কেমনে করবো ভাই? কম্পাউন্ড করার জন্য সবকিছু সেম, সোর বদলে ভেরি, দ্যাট এর বদলে এন্ড, বাকি সবকিছু সেম। তুমি চাইলে, যদি তুমি চাও, এখানে হি না দিলেও কোনো সমস্যা নাই, সুন্দর দেখা যায় যে হি ইজ ভেরি উইক এন্ড ক্যান নট ওয়ার্ক, তাও হয়, কোনো সমস্যা হয় না। লুকায় রাখলে বা পরীক্ষার নাম্বার কাটতে পারে, হি দিয়ে দাও, কোনো সমস্যা নেই। বলো বুঝছো নাকি এখন? টু ডট ডট টু থাকলে ভাই ওই সিম্পল সেন্টেন্স কি, কোন সিম্পল সেন্টেন্সে ভাই আমাদের টু ডট ডট টু থাকলে ভাই ওটাকে আমরা কমপ্লেক্স করতে পারবো, এবং ওইটাকে ভাই আমরা কম্পাউন্ড করতে পারবো। ভাই কম্পাউন্ড যদি ভাই, আচ্ছা ভাইয়া একটা জিনিস দেখাও তো ভাই, কি? ধরো ভাই মাঝখানে তোমার ভাই সিম্পল সেন্টেন্সটা দিছে, আমরা সব মুছে ফেলি, সব মুছে ফেলি ভাই। দেখো একটা ট্রিক্স খেলবো এখন, এইটা বোঝা কিন্তু ইম্পর্টেন্ট ভাই, এটা এটা খুব ইম্পর্টেন্ট। দেখো ভাই জিনিসটা বলি, আমি তোমাদের কাছে চেষ্টা করছি একদম বেসিক টেসিক যা আছে সবকিছু বোঝাতে, কারণ মনে করো যারা ওই যে বড় বড় কলেজে পড়ে, বড় বড় স্কুলে পড়ে, বেকারুন নিসা ওদের ক্লাস, ওদের স্কুলে বা মনে করো ইন্ডিপেন্ডেন্ট ক্লাস, ডিপেন্ডেন্ট ক্লাস, এরকম সুন্দর করে পয়সাভাবে বুঝায় বুঝায় মানে ওদেরকে পুরোপুরি প্রস্তুত করে তারপরে পড়ায়। কিন্তু আমাদের স্কুলে ভাই আমাদের সব জায়গায় খালি নিয়ম পড়ায়। তোমরা ভাই ওদের পিছাই গেছো না ভাই? বলো ভাই, মেলা পিছাই গেছো না? ওরা সব জানে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, আর তুমি খালি রুল মুখস্থ করে বসে আছো। এই কাজ যেন না হয় ভাই, এর জন্য আমি চেষ্টা করি গুড়ায় কোন যা জনে ভাই যা কিছু আছে কেটে ধরে নিয়ে আসতে, যেন ভাই তুমি বুঝছো কি হচ্ছে, কিসের জন্য হচ্ছে। ঠিক আছে ভাই? তাহলে একটা জাদু দেখায় ভাই, ধরো এরকম হয়ে গেছে কখনো যে হি, কবে যে একটা ডিজিটাল বোর্ড কিনবো ভাই বলো তো? হি ইজ টু উইক টু ওয়াক, সে এতটাই দুর্বল যে হাঁটতেছে, হাঁটার জন্য খুবই দুর্বল। ঠিক আছে ভাই? তাহলে এটা সিম্পল সেন্টেন্স, হ্যাঁ আমরা জানি এটা সিম্পল সেন্টেন্স। এটাকে কমপ্লেক্স করতে বললে তো আমরা ডাইরেক্ট পারি, ওই কমপ্লেক্সকে আমরা আবার কম্পাউন্ড করতে পারি। কিন্তু যদি ভাই তোমার ডাইরেক্ট বলে পরীক্ষায় যে কমপ্লেক্স আনন্দ তোমার করলে হবে না, তোমাকে ডাইরেক্ট যদি পরীক্ষায় বলে সেটা কম্পাউন্ড করতে, ডাইরেক্ট যদি ভাই কম্পাউন্ড করতে বলে, তাহলে তো ভাই আমরা কট কেন? কারণ ভাই আমরা তো শিখছি যে সিম্পল কে আমরা কমপ্লেক্স করব, তারপরে ভাই কম্পাউন্ড করতে পারি, কিন্তু ডাইরেক্ট সিম্পল কে ভাই আমরা কম্পাউন্ড করতে পারি না। তাহলে তো আমি ঝামেলা, ভাইয়া কি করবো এখন? প্যারা খাও কেন ভাই?
তোমার ভাই যদি ডাইরেক্ট সিম্পল সেন্টেন্স এরকম ডাইরেক্ট সিম্পল সেন্টেন্স কে ভাই তোমার যদি ভাই বলে কমপ্লেক্স না ডাইরেক্ট কম্পাউন্ড করতে, তাহলে সাইডে তুমি একটা নোট নিবে ভাই পরীক্ষায়, নোট নিয়ে এটাকে আগে কমপ্লেক্স করে ফেলবা, তারপরে কম্পাউন্ড করবা, দেখবে একদম পানির মতো সহজ হবে, ভুল আর কোনো সম্ভাবনা থাকবে না। তুমি ডাইরেক্ট কম্পাউন্ড করতে গেলে তোমার মাইন্ড ঝামেলা হয়ে যাবে, বুঝবা না। আমি কি করতাম, আমি সবার আগে এটা কমপ্লেক্স করতাম পরীক্ষার গ্রাফ খাতা নিয়ে, কি গ্রাফ খাতা নিয়ে সবাই করতাম যে ক্যামেরার জন্য ভাই কমপ্লেক্স শিখাইছিল, প্রথমে আমি যা আছে উঠাবো, হি ইজ, টু এর বদলে দিব হচ্ছে সো, তারপরে আছে উইক, হি ইজ সো উইক, তারপরে ভাই শিখাইছিল টুর বদলে দ্যাট হয়, দ্যাট আবার সাবজেক্ট আসে ভাই হি, তারপরে প্রেজেন্ট হলে ক্যান নট ওয়ার্ক, ও তাহলে আমার কম্পাউন্ড হয়ে গেছে, এটাকে কম্পাউন্ড কমপ্লেক্স হয়ে গেছে। কম্পাউন্ড কেমনে করে জানো, ও কম্পাউন্ড কেমনে জানো, ও যে প্রথম সো এর বদলে ভেরি দেয়, আর হচ্ছে এই যে দ্যাট এর বদলে এন্ড দেয়, বাকি সব সেম, তাহলে উঠাই ফেলো। হি ইজ, তুমি এটা উঠাবা না, পরীক্ষা করে পরীক্ষা খাতায় করবা, হি ইজ ভেরি ভেরি উইক এন্ড হি ক্যান নট, যা আছে তাই। তাহলে ভাই দেখো তুমি ডাইরেক্ট কমপ্লেক্স না করে যদি ভাই কম্পাউন্ড দিতে পারবা না ভাই? অবশ্যই পারবা, নিঃসন্দেহে পারবা। যে ভাই ডাইরেক্ট তোমার কম্পাউন্ড দিতে পারবা, তাহলে ভাই তোমাকে ডাইরেক্ট কম্পাউন্ড দিলে কি করবে, মাঝখানে কমপ্লেক্স করে নেবা, সহজ হবে। ডাইরেক্ট কমপ্লেক্স দিলে তো ভাই কোনো সমস্যা নেই। ডাইরেক্ট যদি ভাই তোমার কমপ্লেক্স দেয় তাহলে কোনো সমস্যা আছে না, তাহলে পারবে, তাহলে ডাইরেক্ট কাজে যেটা আমরা প্রথমে ছিলাম যে প্রথমে ওইটা, তাহলে কোনো সমস্যা হবে না ভাই। বলো তো ভাই বুঝছো নাকি? তাহলে এটা বুঝছি ভাই যে ডাইরেক্ট সিম্পল করছি, ডাইরেক্ট সিম্পল দিয়ে কমপ্লেক্স করতে দিলে পারবো ভাই, ডাইরেক্ট সিম্পল থেকে ভাই কম্পাউন্ড করতে দিলে পারবো ভাই, ডাইরেক্ট থেকে তাহলে পারবো ভাই সিম্পল, তাহলে সিম্পল থেকে আমরা সিম্পল থেকে এখন এইখানে ভাই কমপ্লেক্স করতে পারবো, আবার এই সিম্পল থেকে ভাই আমরা কম্পাউন্ডও করতে পারবো, আবার এরকম এই নিয়মের কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড করতে আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কেমনে যে মাঝখানে করলাম ভাই কমপ্লেক্স করলাম, কম্পাউন্ড কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, উল্টা কাজ, মানে যা হবে বা উল্টা করে দিবা। যে ধরো ধরো ভাই সো থাকলেই ভেরি, ভেরি থাকলেই সো, সো আর ভেরি বিয়ে হয়ে গেছে, ওরা স্বামী স্ত্রী, সো থাকলেই ভেরি, ভেরি থাকলেই সো, তাহলে বুঝো না ভাই? বুঝছি। তাহলে ভাই আর কি হতে পারে বলো তো? আর ভাই ধরো তোমার ধরো ভাই তোমার এরকম নাই, ধরো এরকম নাই, এরকম না হয় এরকম আছে যে is so weak that he cannot walk। তোমাকে এটা কমপ্লেক্স সেন্টেন্স ভাই, এটা কি সেন্টেন্স বলো তো ভাই? এটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা তো বুঝছি, কারণ আমরা কমপ্লেক্স সেন্টেন্স তো করছি, এরকম দ্যাট ফাট আনলাম ভাই, দ্যাট প্যাটার্ন এটা করলাম। তবে ভাই তোমার পরীক্ষায় এরকম আইছে, এরকম আসার পরে তোমারে ভাই এখানে লিখে দিল যে এইটাকে তুমি করো হতে সিম্পল ভাই, এবার তো আমি 2.2 কনে ভাই 2.2 ভাই, এই নিয়ম তো কোনোদিন শিখি নাই, পরীক্ষার লাস্ট বা সাবমিট বার করছে তো করছিলাম, কিন্তু এগুলো তো ভাই পড়ি নাই। পড়ছো সেরি সারা সব যাই আছে ভাই, তুমি পড়ছো না বলো তো? ওই যে পড়লা 2.2, আরে ভাই ওটা তো একই রুল, তোমার খালি মনে রাখা লাগবে 2.2 থাকলে, 2.2 থাকলে সো হয়, আর 2 থাকলে দ্যাট হয়, এটা মুখস্থ রাখবা। 2.2 থাকলেই সো, আর 2 থাকলেই দ্যাট, অথবা 2 থাকলেই ভেরি, আর তো সো থাকলে ভেরি, ওটা তো মনে আছে, ওটা অটোমেটিক পারবা মনে রাখবা। 2 থাকলেই সো, 2 থাকলে দ্যাট, এই যে সো দ্যাট যেই কথা, এরা ভাই তুমি জানো না ভাই, আমরা শিখছি তো যে সো দ্যাট যেই কথা, দেখো 2.2 থাকলে যেমনে করতাম, তারপরে সো ডট দ্যাট থাকলে একই জিনিস, একই জিনিস চিনলে বুঝবো। তাহলে ভাই এখন উল্টা কাজ করবো সিম্পল করার জন্য, যা করছি উল্টাই দাও ভাই, সিম্পল ক্যাম্পেল করতাম ভাই, ওই যে প্রথমে তো এরকম সেটা থাকতো, হি ইজ, প্রথম সো এর বদলে সো কেমনে আনছে, কারণ এখানে 2 ছিল, সব সিম্পল করতেছি ভাই এখন, এজন্য আগে 2 দিব, হি ইজ টু উইক। তারপরে ভাই দ্যাট আসলে কোত্থেকে, মনে আছে না যে 2 কেটে আমরা দ্যাট দিছিলাম, তাহলে দ্যাটের বদলে আসবে 2, তারপরে সিম্পল নাকি হি ক্যান নট ফ্যান নট ছিল, কিছু ছিল না, টুর পরে খালি ওয়াক ছিল, তাহলে হি ইজ টু উইক টু ওয়াক। দেখছো ভাই সিম্পল হয়ে গেছে। তাইলে ভাই আমাদের জ্যাম নেই, দিক জ্যাম নেই আসে, কারণ নাকি পারবো না, খালি মনে রাখবা 2 সো 2.2 যাই কথা, সো ডট দ্যাট একই কথা, আর কম্পাউন্ড তো খালি সবকিছু রাখে, মাঝখানে দ্যাট পাত দিলে কাজ হয়ে যায়, বুঝো না ভাই? আর এটাকে আবার কম্পাউন্ড করতে দিতে ভাই, বুঝছো কাহিনী দেখি, বলো ভাই বুঝছো নাকি? আচ্ছা ধরো ভাই যদি কোনো সেন্টেন্সে এরকম থাকে, যদি কোনো সিম্পল সেন্টেন্সে ভাই, তাহলে প্রথমে শিখলাম যদি কোনো সিম্পল সেন্টেন্সে আমাদের কি থাকবে, যদি কোনো সিম্পল সেন্টেন্সে আমাদের 2.2 থাকে তাহলে কেমন করবো বুঝছি। এরপরে ভাই এখন আমরা শিখবো যদি কোনো সিম্পল সেন্টেন্সে ভাই বাই থাকে এবং এর সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি থাকে, অথবা ভাই যদি কোনো সেন্টেন্সে উইথাউট থাকে এবং এর সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি থাকে, যদি এরকম থাকে কোন সেন্টেন্সে ভাই, তাহলে এর সঙ্গে শিখবো এরকম থাকে কোন সেন্টেন্সকে যে বাই প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অথবা ভাই কি উইথাউট এর সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি, এইটা থাকলে ভাই আমরা কেমনে কি করব ওটা এখন বুঝবো।
চলো ভাই ইনশাআল্লাহ শুরু করে দিই। ধরো ভাই কোন সিম্পল সেন্টেন্সে এরকম আছে যে বাই আছে এবং বাইয়ের পরে ভার্বের সঙ্গে আইএনজি আছে, অথবা উইথাউট আছে এর সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি। চলো ভাই আগে বাইরটা বুঝি। কি আছে ধরো এরকম আছে যে বাই 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 ধরো এরকম দিলাম ভাই, বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড, বাই ওয়ার্কিং হার্ড by working hard you can succeed, you can তাহলে ভাইয়া ধরো এর আগে শিখছিলাম ভাইয়া কি বলতো, এর আগে শিখছি ভাইয়া যদি কোনো সেন্টেন্সে টু অর্ডার টু থাকে তাহলে কেমনে করব। এখন ভাই আমরা শিখবো যদি কোনো সিম্পল সেন্টেন্স থাকে এবং সিম্পল সেন্টেন্স শুরুতে যদি বাই থাকে এরপরে ভার্বের সঙ্গে আইএনজি, দেখো তো যে এখানে একটা বাই আছে প্রথমে, এর সঙ্গে ভাই কি আছে বলো তো, ভার্বের সঙ্গে আইএনজি আছে। অথবা ভাই যদি কোনো সেন্টেন্সে উইথাউট থাকে এবং ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে একই রকম ভাবে করব। আগে আমরা চলো ভাই করি বাই এর সঙ্গে ভার্বের সঙ্গে থাকলে কেমনে কি করব, চলো। আচ্ছা তাহলে এটাকে আমরা কমপ্লেক্স করব। আগে আমরা কি করব ভাই, এখন করব এটাকে কমপ্লেক্স করব, কমপ্লেক্স। এটাকে সিম্পল থেকে আমরা কি করব, এটা আছে সিম্পল, এটা কিসে আছে সিম্পলে থাকবে ভার্বের সঙ্গে বাই এবং ভার্বের সঙ্গে আইএনজি। কমপ্লেক্স করার জন্য কি করব, কমপ্লেক্স করার জন্য মনে রাখবা ভাই, কমপ্লেক্স করার জন্য সবার আগে ভাইয়া বাই থাক, বাই থাকলে ভাইয়া আমরা বাই আর ধরো ইফ এর ভাইয়া হচ্ছে বন্ধুত্ব হয়ে গেছে, ওরা এখন একসঙ্গে থাকে। ধরো ভাই একদিন ইফরে বললো, ইফ এক কাজ কর, তুই আর আমি বন্ধু মানুষ, তুই থাকিস ওই জেলায় আমি থাকি এই জেলায়, কাজ কর ঢাকা চলে আয়, আমরা দুজন ঢাকায় একসঙ্গে পড়াশোনা করি। সেখান থেকে বাই আর ইফ এর সম্পর্ক তৈরি হয়ে গেছে। মনে করো কইছে কি বাই তুই এক কাজ কর, বাই তুই হলো সিম্পল সেন্টেন্সে বস, আমি হচ্ছে ইফ, আমি হচ্ছে বসবো কমপ্লেক্সে, তারপর ওদের মধ্যে চুক্তিটা হয়েছে ভাই, ঠিক আছে। ওই চুক্তি অনুযায়ী ভাই কোন সিম্পল সেন্টেন্সে বাই থাকলে ভাই কমপ্লেক্স সেন্টেন্সে কি বাই থাকলে ভাই কমপ্লেক্স সেন্টেন্সে ইফ, কারণ ওদের কি হয়েছে, ওদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে গেছে, ঠিক আছে। চলো ভাই তাহলে বাইয়ের বদলে কি হবে বলতো ভাই, বাইয়ের বদলে হবে হচ্ছে আমাদের কোন রকম হচ্ছে, তাহলে বাই থাকলে ভাই বাই যেখানে থাকবে কমপ্লেক্স করার জন্য ভাই বায়ের বদলে আমরা কি দিব বলতো ভাই, বায়ের বদলে দিব আমরা ইফ। কেন, কারণ ভাই বাই হয় সিম্পল সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্সে কি হয় বলতো ভাই, কমপ্লেক্স সেন্টেন্সে হয় হচ্ছে আমাদের ইফ। এতটুকু করছি ভাই, তার মানে বাই এর পরে ভার্বের সঙ্গে এই যে আই এন জি থাকলে ওটাকে ভাই কমপ্লেক্স কেমনে করে ওটা আমরা শিখতেছি। কমপ্লেক্স করার জন্য বাই থাকলে ইফ দিব, দিছি ভাই। এরপরে ভাই বাক্যের মধ্যে যেখানে আমাদের সাবজেক্টটা শুরু হয়েছে বা আমাদের সাবজেক্ট যেটা আছে ওটাকে টেনে ধরে সামনে আনা লাগবে। কি করবো ভাই, আমরা টেনে ধরে সামনে আনবো। বলো তো ভাই আমাদের এখানে সাবজেক্টকে বাই ওয়ার্কিং বা ইউ কেমনে বুঝছো ভাই, ভাই তুমি না ওই যে একবার কইলাই আগের ক্লাসে ভাই যেখানে হলো ওই যে ইউ হি সি ইট এইগুলা দে, এগুলা বেশিরভাগ ক্ষেত্রে সাবজেক্ট হয়। আমি না বুঝলেও তো ভাই এগুলো সাবজেক্ট, হ্যাঁ তাহলে ভাই ইউ সাবজেক্ট, হ্যাঁ ইউটা সাবজেক্ট, তাহলে ভাই এক কাজ করবো বাইয়ের জন্য ইফ দিব, তারপরে কি ভাই সাবজেক্টটা টেনে নিয়ে আসবো। হ্যাঁ তাহলে ভাই সাবজেক্ট টেনে নিয়ে আসবো, তাহলে ইফ ইউ। ভাই বুঝে না, আবার একটু বুঝান ভাই, আবার একটু বোঝাতে ভাই খেয়াল করো। মনে করো বাই যেখানে আছে বাইয়ের বদলে আমরা ইফ দিব, দিছি বাদটুকু হয়ে গেছে কমপ্লেক্স করার জন্য। এবং ভাইয়া ইউ যেখানে বা সাবজেক্ট যেখানে আছে, আই থাক ইউ থাক রহিম থাক করিম থাক চাই থাকবে, ওরে টেনে ধরে আমরা সামনে মানছি ইফ ইউ। এতটুকু বুঝছো ভাই। এখন মনে রাখবা ভাই বাই একটা প্রিপজিশন আর প্রিপজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, কিন্তু জীবনে কি ইউ কি কোনো প্রিপজিশন ভাই, ইফ কি কোনো প্রিপজিশন না। তাহলে এখানে ভার্বের সঙ্গে আইএনজি থাকলেও আমাদের কমপ্লেক্স সেন্টেন্স করার সময় আইএনজি হবে না, আস্তে আইএনজি হবে না। যদি কেন ভাই, কারণ ভাই আইএনজি হয় শুধুমাত্র প্রিপজিশনের পরে, আর এখানে কোনো প্রিপজিশন আর সহজ কথা ভাই সিম্পল সেন্টেন্সে বাইরের পরে ভার্বের সঙ্গে আইএনজি, ইফের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয় না। ইফ কইছে কি যা তুই বেশি বেশি করিস, বাই এক কাজ তোর সঙ্গে ভার্বের সঙ্গে লিখবে, আমার সাথে লিখবো না, সাথে ভালো লাগে না আমার। বাই কয় কি একদিন, বাই কয় ইফ কয় কি যা তুই কি আইএনজি ফাইএনজি, তুই আইএনজি তোর সঙ্গে রাখ, আমার সঙ্গে আইএনজি দিবি না, আমারে খালি ভার্ব দিস। এর জন্য ভাই ইফের সঙ্গে ভার্বের খালি ভার্ব হয় আর বাইয়ের সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি হয়। তাহলে কি করবা বলো তো, বাইয়ের জন্য ইফ দিছি, সাবজেক্টটাকে টেনে আনছি ইফ ইউ, এর পরে বাইয়ের পরে কি আছে যা আছে উঠাবো। ওয়ার্কিং এর জন্য আমরা কি দেবো, ওয়ার্কিং এ দিতে পারবো না ভাই, তাহলে কি দেবো তাইবো হচ্ছে খালি ওয়ার্ক, ইফ ইউ ওয়ার্ক হার্ড, আইএনজিটা উঠে যাবে কমপ্লেক্স করার সময়। তারপরে ইফ ইউ ওয়ার্ক হার্ড আর কোনো কাজই নাই ভাই, কাজ হয়ে গেছে। হ্যাঁ
তোমার খালি ভাই এতটুকু কাজে ছিল, এটা আর কোনো কিছু না ভাই। ধরো কোন সেন্টেন্স শুরুই হয়েছে ভাই মনে করো বাই দিয়ে এবং এরপরে ভার্বের সঙ্গে আইএনজি আছে, তাহলে ভাই তোমার কি করা লাগবে সেন্টেন্স কমপ্লেক্স করার জন্য? প্রথমে আমরা একটু কষ্ট করে যেখানে বাই আছে ওই বাইয়ের জায়গায় ভাই আমরা ইফ দিব দিছি, কারণ ওই যে কইলাম না ভাই বাই আর ইফের একটা বন্ধুত্ব হয়ে গেছিল, ঢাকায় এখন একসঙ্গে থাকে ভাই, ঠিক আছে? বাই আর ইফ দিবে এবং ভাই কি হয়েছিল ওই যে ভার্বের সঙ্গে আইএনজি বসছিল, ভাই তোর কাছে একটা আমার সামনে আনবি না, বয়ের ইফ এর হলো ভাই ভার্বের সঙ্গে আইএনজি দেখলে গরমেতে জ্বলে, আমার সামনে তুই যদি ভার্বের সঙ্গে আইএনজি আনছিস তোর সঙ্গে বন্ধুত্ব বাদ, বুঝছো ভাই? ওই কায়ের ঝামেলা হয়ে গেছে ভার্বের সঙ্গে আইএনজি নিয়ে। এর জন্য ভাই কি হয়েছে ইফ এর পর আমরা কখনো যে ভার্বের সঙ্গে আইএনজি দিতে পারবো খালি ভার্ব দেব দিছি ভাই, তারপরে যা আসার কোনো কিছু হয়ে গেছে ভাই। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাকসিড হয়ে গেছে ভাই, আমাদের কমপ্লেক্স যাই আছে ভাই, কমপ্লেক্স যাই হোক, বুঝছে না ভাই? একদম বুঝছো? কেমনে বুঝছি ভাই? ভাই হামুরে কি কোনো কিছু করছি না? কি করছো ভাইয়া? যদি কোনো সেন্টেন্স বাই দিয়ে শুরু হয় এবং এরপরে ভার্বের সঙ্গে আইএনজি থাকে ওইটাকে আমরা কমপ্লেক্স করার জন্য কি চিনবো কেমনে আগে যে এখন কি রুল? বা আগেরটা জিনিস কেমনে? বা আগেরটা জিনিস হচ্ছে প্রথমটা ওই যে টু ছিল বাক্যের মধ্যে, আবার টু ছিল ওটা দেখে বুঝছি আগেরটা, এটা চিনবো কেমনে ভাইয়া? এটা শুনবো যে সিম্পল সেন্টেন্সে কি থাকবে বাই আর ইফ। বাই আর ইফ এর সম্পর্কে বলো তো ভাই, বাই আর ইফ বন্ধু না? বাই আর ইফ কি ভাই? বন্ধু। বাই যেমনে করে ইফও সামনে করে, কমপ্লেক্স সেন্টেন্স থাকলে ইফ দিয়ে শুরু হবে, সিম্পল সেন্টেন্স থাকলে বাই দিয়ে শুরু হবে, কিন্তু ওদের রিশতা ওদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে গেছে না ভাই? বাই এর যে রুল ইফ এরও কি একই রুল, কায়দে বুঝছো? তাহলে বাই এর সঙ্গে ভার্বের সঙ্গে আজ থাকলে একই কাজ করব, বাই এর জন্য ইফ দিব, তারপরে ভাই সাবজেক্টটাকে টেনে আনবো ইফ ইউ, তারপরে ভাই কি কইছিলাম ওই যে ইফ কইছিল তোর দোহাই লাগে আমার সামনে আর কোনোদিন ভার্বের সঙ্গে আনজি আনবেন, এর পর থেকে আনো না ভাই। ইফ ইউ ওয়ার্ক হার্ড তারপরে যা আছে কোনো পরিবর্তন নাই, এটাকে ভাই কম্পাউন্ড করার জন্য। আচ্ছা ভাই খেয়াল করো, তাহলে এটাকে ভাই কম্পাউন্ড করার জন্য কোনো কাজ নাই। কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে ভাই? কম্পাউন্ড সেন্টেন্সে কোনো ইফ চলে না, কম্পাউন্ড সেন্টেন্স তো আলাদা রাজ্যে থাকে। ও কয় বাই ইফ তোদের যদি আমার চোখের সামনে দেখছি, ধরো বাই আর ইফ হলো একটা বন্ধু, ওরা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড মিলে থাকে, কিন্তু কম্পাউন্ড কয় তোদের একটাকেও যদি আমার সেন্টেন্সে দেখি তোদের হাত পা ভেঙে আমি খবর করে দিব। এরপর থেকে ভাই মনে করো কম্পাউন্ড সেন্টেন্সের এলাকায় বাইও ঢুকতে পারে না ইফও ঢুকতে পারে না, ওদের আর ঢুকার কোনো লাইন নাই, কোনো লাইন নাই ভাই। তার মানে কি এরকম যে ইফ বাদ হয়ে যাবে, কারণ ইফ ওদের কম্পাউন্ডের ঢুকবে না, ইফ বাদ, তারপরে যা আছে সবকিছু সেম। ইউ ওয়ার্ক হার্ড ইউ ওয়ার্ক হার্ড, কার কমার পরিবর্তনে জানি না ভাই? কমার পরিবর্তন আমরা কি জানি ভাই? কমার পরিবর্তনে সারা জীবন কম্পাউন্ড সেন্টেন্সে কমার পরিবর্তনে নয় এন্ড হয়, নয় কি ভাই অর হয়, নয় বাট হয়, বেশিরভাগ ক্ষেত্রে এন্ডই হয়, যদি আমরা দেখাবো না আর কখনো এখানে এন্ড হবে। ইউ ওয়ার্ক হার্ড কমার পরিবর্তনে যে কমার পরিবর্তনে এন্ড, ইউ ওয়ার্ক হার্ড আরে এন্ড বানান ভাই, ইউ ওয়ার্ক হার্ড এন্ড তারপরে যা আছে কোনো পরিবর্তন নাই, ইউ ওয়ার্ক হার্ড এন্ড ইউ ক্যান সাকসিড। কাহিনী বুঝছো নাকি বলো ভাই? এখন তুমি চাইলে সৌন্দর্য দেখানোর জন্য বা সুন্দর করার জন্য ইউটা প্রথমে না দিলেও কোনো সমস্যা হয় না, সুন্দর হয়, মাঝে বেশিরভাগ তোমার ইউ প্রথমে থাকবে না। ওয়ার্ক হার্ড এন্ড ইউ ক্যান সাকসিড, তাহলে ভাই চিনবো কেমনে যে কাজটা এরকম? চিনার ভাই উপায় কি? যে বাই থাকলে আর ইফ কোশ্চেনটা বাই ইফ একসঙ্গে থাকে, বাই থাকলে ইফ হয়, সিম্পল সেন্টেন্সে বাই থাকলে ইফ হয়, কমপ্লেক্স সেন্টেন্সে কমপ্লেক্স থেকে সিম্পল করতে দেখো ভাই, সিম্পল থেকে কমপ্লেক্স করতে গেলে বাই থাকলে ইফ দিব, আবার কমপ্লেক্স থেকে সিম্পল করতে গেলে ইফ এর জায়গায় বাই দিব, আর কম্পাউন্ড সেন্টেন্স ওদের যা আছে ওদেরকে লাথি মেরে বের করে বাক্যের মধ্যে। কাহিনী বুঝছো নাকি বলো? তাহলে আমরা বাই আর ইফ এর যে সম্পর্ক সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারবো নাকি উল্টা সহ যা কিছু আছে বলা হয় পারবো নাকি ইনশাআল্লাহ? আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি ভাই উইথাউট থাকে, ভাই উইথাউট যদি থাকে তাহলে কি করবো? উইথাউট থাকলে কি করবো বলো ভাই? উইথাউট, আহারে ধরো এরকম আছে ভাই, যদি বাক্যের মধ্যে উইথাউট প্লাস ভার্বের সংখ্যা থাকে সিম্পল সেন্টেন্সে, তার আগে বলো তো ভাই যদি কোন সেন্টেন্সে এরকম থাকে যে ইফ ইউ স্টাডি রেগুলারলি, ইফ ইউ স্টাডি রেগুলারলি you can get a good result। এইটাকে যদি ভাই তোমারে বলে, আগে বলো তো ভাই এটা কোন সেন্টেন্স, কমপ্লেক্স না সিম্পল না কম্পাউন্ড? ভাইয়া ইফ তো হয় কমপ্লেক্সে, বাই তো হয় হলো ওই যে দুই বন্ধু, বাই থাকে সিম্পলে আর ইফ থাকে কমপ্লেক্সে, তার মানে কমপ্লেক্সে আসে। যদি তোমার এটা কম্পাউন্ড করে কি হয় সিম্পল করতে বলে, আমরা পারবো না ভাই? হ্যাঁ পারবো, কারণ ভাই ওই যে সিম্পল সেন্টেন্স যেরকম ছিল
যা যা পরিবর্তন করে এটা বানিয়েছি সেটা পরিবর্তন উঠাই দিব। তার আগে ভাই প্রথমে আমরা ভাই ওই যে বাইয়ের জন্যই ফানছিলাম, প্রথম সেন্টেন্সটা যে বাইয়ের জন্যই ফানছিলাম ওটা দিব বাই ভাই, তারপরে বাইয়ের পরে ইউ ছিল না ভাই, ইউটা আমরা যে টেনে ধরে কমপ্লেক্স করার সময় আনছিলাম, সিম্পলে কোনো ইফ ছিল না আগে, সিম্পলে কি ছিল বাইয়ের পরে ভার্বের সঙ্গে আইএনজি ছিল। তাহলে এখানে কি হবে, বাই স্টাডিং ওয়াই হয়তো হবে না এখানে ভাই, বাই ধরে যা দিছি বাই স্টাডিং রেগুলারলি, তারপরে ভাই এখানে যে তারপরে কমা থাকতো আর কি ছিল আর কি ভাই, তারপরে যা আছে তাই আমরা পারবো ভাই ইনশাআল্লাহ। তাহলে পারবো না ভাই, উল্টা থাকলেও পারবো ইনশাআল্লাহ, অবশ্যই পারবো। ভালো করে এটা না বুঝলে ভাই ইনশাআল্লাহ আমি তোমাদের ওই যে প্র্যাকটিসে তোমাদের কোশ্চেন পেপারের সময় আরো ভালো করে এক্সপ্লেন করে করবানো যখন, তখন আরো ভালো বুঝতে পারবে। চলো এরপরে উইথআউট থাকলে কি করবে, যদি কোনো সেন্টেন্সে উইথআউট থাকে, ধরো এরকম আছে যে উইথআউট সঙ্গে হচ্ছে ভাইয়া ধরো একদম সেম কোনো কাহিনী নাই, উইথআউট সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি আছে, উইথআউট ওয়ার্কিং হার্ড, আমি একরকম সেন্টেন্স দিলাম ভাই কারণ পরীক্ষায় এরকম কাছাকাছি আসে। উইথআউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ, যদি তুমি কষ্ট না করো জীবনে কোনো উন্নতি হবে না। মেলা পোলা বেড়াচ্ছে না ভাই, কয় না যে মনে করো মোবাইল চালা রিল চালা, আমি মাঝে মাঝে এরকম হইতে আগে এখন মাঝে মাঝে হয়, রিল চালার কয় রেজাল্ট একদিন ভালো হবে ইনশাল্লাহ, ওদের মতো ভাই যে উইথআউট ওয়ার্কিং হার্ড, কষ্ট না করলে কেষ্ট পাবা না, এটা হলো কথা ভাই। চলো আগের মতোই বাই থাকলে ভার্বের সঙ্গে আইএনজি থাকে যেমনে করছি, এখানে ভাই কাছাকাছি অমনে করবো, শুধুমাত্র বাই থাকলে কি হইতো ভাই, বাই থাকলে হইতো হলো ইফ কমপ্লেক্স করার সময়, কিন্তু এখানে একটু উল্টা, এখানে ভাই উইথআউট থাকলে হবে কি, উইথআউট থাকলে হবে হচ্ছে আনলেস, এতটুকু খালি পার্থক্য। উইথআউট থাকলে কি হবে, আনলেস হবে, উইথআউট থাকলে কি হবে আনলেস, তাহলে কি হবে উইথআউট এর জায়গায় আমরা আনলেস লিখবো, আনলেস। তারপর ভাই আগের সেন্টেন্স কি করছিলাম ভাই বলো তো, আগের বাই প্লাস ভার্বের সঙ্গে যেতে ভাই যে ওই যে ভাই মনে করো যে ইফ দিয়ে তারপরে যে আমাদের সাবজেক্টটা ছিল ওর কান ধরে টেনে আনছে, এখানে সাবজেক্ট কোনটা ভাই বলো তো, এই যে ইউ আমার এটাকে টেনে আনি ভাই বলো, তাহলে কি হবে আনলেস ইউ, আগের মতোই সব, কোনো পরিবর্তন নাই। মনে আছে ভাই কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের ভার্বের সঙ্গে আইএনজি বসতো না, ইফ এর পরে আমরা ভার্বের সঙ্গে আইএনজি লাগাই নাই, তো এখানে বাদ হয়ে যাবে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তারপরে কি বলো তো ভাই, তারপরে সবকিছু সেম, আর কোনো পরিবর্তন নাই, ইউ ক্যান নট শাইন ইন লাইফ, এটাকে ভাই কম্পাউন্ড কেমনে করবো, মেলা কঠিন রুল ভাই, কোনো কিছু নাই ভাই, সিম্পল কেমনে করবো। চলো আমি কইছিলাম না কম্পাউন্ডের লেখা কোন রুল ঢুকতে পারে না, কম্পাউন্ডের এলাকায় ভাই ইফ ঢুকতে পারে না, আনলেস ঢুকতে পারে না, বাই ঢুকতে পারে না, কোনো কিছু ঢুকতে পারে, তাহলে সব বাদ। তাহলে যা আছে তাই মনে করো ইউ থেকে শুরু হবে, ইউ ওয়ার্ক হার্ড, তারপরে যা আছে তাই ভাই ইউ ক্যান নট শাইন ইন লাইফ, হয়ে গেছে ভাই একদম সেম, কোনো পরিবর্তন, আগে যা ভাই আমরা সামনে করছি এটাও সামনে করছি, এখানে খালি পার্থক্য ভাই সবকিছু এক, এর আগে ভাই বাইয়ের জন্য ইফ আনছিলাম, আর এবার ভাই উইথআউট এর জন্য খালি আনলেস আনছি, তাছাড়া সবকিছু সেম, বুঝছো নাকি বলো ভাই, বুঝছো নাকি বলো। এরপরে ভাই ধরো কোন সেন্টেন্স যদি এরকম থাকে, সিম্পল সেন্টেন্স যে হি ইজ আ স্মার্ট বয়, বাক্যের মধ্যে বা যদি কোনো সিম্পল সেন্টেন্স, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইফ না থাকে, ইফ থাকলে আমরা কি বুঝতাম বলতো ভাই, ভাই ইফ থাকলে কম্পাউন্ড হয়, সরি কম্পাউন্ডে ইফ হয় নাকি, তবে ইফ থাকলে সিম্পল, ইফ থাকলে ভাই কমপ্লেক্স হয়, ওই যে আমরা বললাম না বাইয়ের জন্য কমপ্লেক্স করার সময় ইফ আনছি, আর তাহলে বাই থাকলে কি হবে সিম্পল সেন্টেন্স হয়, বাই ইফ টিপ কোনো কিছু না থাকলে ভাই ওটা কি হয় সিম্পল সেন্টেন্স, আর মানে কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। এখন যদি ভাই কোনো সেন্টেন্সে বাইও না থাকে, ইফও না থাকে, টু না থাকে ভাই, তাহলে আমরা কেমনে কি করব ভাই বলো। যদি এরকম একটা সেন্টেন্স থাকে যেখানে ভাই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ থাকবে, কি থাকবে বলো তো ভাই, একটা অ্যাডজেক্টিভ থাকবে, তাহলে কেমনে কি করব, অ্যাডজেক্টিভ মানে কি ভাই, মনে আছে না তেল দেওয়া ভাই, মনে আছে না আমি যদি তোমারে বলি যে সাব্বির ভাই একটা ছেলে, সাব্বির ভাই ছেলে, আমি যদি বলি সাব্বির ভাই একটা হ্যান্ডসাম ছেলে, জানি হ্যান্ডসাম ভালো লাগবে না ভাই, ঠিক ধরো ভাই যদি বলি যে রিয়াদ একটা ছেলে, কিন্তু যদি বলি আমি রিয়াদ একটা বুদ্ধিমান ছেলে, তার মানে কোন শব্দ দিয়ে ভাই ওর কোন গুণকে প্রকাশ করতেছে বা তেল দিচ্ছি ভাই, ওই তেল দেওয়ার শব্দটা বা ওই গুণ বোঝানোর শব্দটা হচ্ছে ভাই এখানে অ্যাডজেক্টিভ হয়। এখানে বলো তো ভাই দেখো তো, হি ইজ আ স্মার্ট বয়, সে একটা বুদ্ধিমান ছেলে, স্মার্ট যদি আমি সারি ভাই দেখো তো কি হয়, হি ইজ আ বয়, সে একটা ছেলে, এখানে স্মার্ট দ্বারা ওর গুণকে বোঝানো হচ্ছে সে একটা বুদ্ধিমান ছেলে, তাহলে স্মার্টটাকে আমাদের অ্যাডজেক্টিভ, যদি কোনো বাক্যের মধ্যে ভাই এরকম অ্যাডজেক্টিভ থাকে
এবং যদি বাক্যটাকে বলতে বলে কমপ্লেক্স করতে বলে কম্পাউন্ড করতে বলে তাহলে ভাই কেমন করবো চলো একদমই সিম্পল। কমপ্লেক্স করার জন্য ভাই দেখো কমপ্লেক্স করার জন্য কি করবো, কমপ্লেক্স করার জন্য ভাই সবাই কি করবো জানো, সব উঠাবো, যে হি ইজ আ বয় সব সিরিয়ালে উঠাবো, কিন্তু মাঝখানে ভাই আমাদের যে অ্যাডজেক্টিভটা আছে ওইটাকে আমরা আগে উঠাবো না। বুঝো নাই? আবার বলি ভাই শান্তভাবে বলি শুনো, যদি ভাই কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ থাকে এবং ওটাকে ভাই কমপ্লেক্স করতে বলে এবং কম্পাউন্ড করতে বলে তাহলে ভাই কেমনে করব, সিম্পল কথা, কমপ্লেক্স করার জন্য যা আছে সব উঠাবো, এক্সেপ্ট না কি যেন কয়, কি যেন একটা কয় ভাই, মানে শুধুমাত্র অ্যাডজেক্টিভটা বাদে অ্যাডজেক্টিভ বাদে। অ্যাডজেক্টিভ কোনটা? স্মার্ট, হ্যান্ডসাম, বিউটিফুল, ওইটা বাদে। এতটুকু করছো ভাই, এতটুকু উঠাইছো, হ্যাঁ এতটুকু করছো ভাই। এরপরে যদি ভাই গুণটা কোনো মানুষের প্রকাশ পায়, কমা দিও না দুঃখিত, যদি ভাই এখানে গুণটা মানুষের প্রকাশ পায়, দেখো তো হি কি একটা মানুষ, মই কি একটা মানুষ, হয়তো মানুষ, ছাগল তো হবে না ভাই, মানুষ। মানুষ হলে হু দিব, মানুষ হলে কি দিব ভাই, মানুষ হলে এরপরে একটা হু দিব, মানুষ হলে এরপরে একটা হু দিব। যদি এখানে গরু ছাগল জন্তু জানোয়ার বোঝাতে হয় তাহলে হুইজ দিতাম, ঠিক আছে, কোনো বস্তু বোঝালে হুইজ দিতাম, এখানে মানুষ বোঝাচ্ছে বা জন্য হু, তাহলে হি ইজ আ বয় হু, তারপরে ভাই এরপরে হুর পরে যাও অক্সিলারি ভার্বটাকে উঠাই দেব, হু ইজ এ হবে হু ইজ স্মার্ট। কি করলাম ভাই, দেখো কি করছি, সিম্পল কাজ, যে পুরা বাক্যটাকে উঠাবো কিন্তু অ্যাডজেক্টিভটা উঠাবো না। অ্যাডজেক্টিভ রেখে ভাই যদি মানুষকে কোনো মানুষের প্রশংসা বোঝায় হু দিব, কোনো বস্তু হলে হুইচ হবে, তারপরে ভাই অক্সিলারি ভার্বকে আনবো, তারপরে আমাদের অ্যাডজেক্টিভটাকে দিয়ে দেবো, কাজ হয়ে গেছে। বুঝছো না ভাই? আচ্ছা, এটাকে আমরা কম্পাউন্ড কেমনে করবো, কম্পাউন্ড করে কোনো ঝামেলাই না, যা আছে সব এক। হি ইজ আ বয়, হু কেটে যাবে কারণ কম্পাউন্ডে কোনো হু ফু তারপরে হচ্ছে ফু, হু ইফ পার্ট এগুলা কোনো কাজে আসে না, সো হু ফু বাদ। হি ইজ আ বয়, হুর বদলে কি বলতো ভাই, হুর বদলে হবে হচ্ছে এন্ড, হি ইজ আ বয় এন্ড, আবার ভাই একটু আসবে হি, হুর বদলে ধরো হি দিলাম, হি ইজ আ বয় এন্ড হি ইজ স্মার্ট। কারণ ভাই কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের দুইটা সাবজেক্ট লাগে, সো হি ইজ আ বয় এন্ড, এন্ড এর পরে ভাই কি করছে, আবার সাবজেক্টটা আনছি, ভার্বটা আনছি, আর অ্যাডজেক্টিভ বাকি ছিল অ্যাডজেক্টটাকে দিছি। বলো ভাই বুঝছো নাকি, হি ইজ আ and he is smart, কাহিনী বুঝছো নাকি বলো ভাই? কি করছি ভাই, সিম্পল জিনিস ভাই, কোন সেন্টেন্সে অ্যাডজেক্টিভ থাকলে কমপ্লেক্স করার জন্য যা আছে সব উঠাইছি ভাই, হি ইজ আ বয় শুধু উঠাই না অ্যাডজেক্টিভটা, তারপরে কি দিব, মানুষ বোঝালে একটা হু দিব, আর কোন বস্তু বোঝালে হুইচ দিব, মানুষ বোঝাচ্ছে ভাই হু হইছে, এরপরে অক্সিলারি ভার্ব দিব, তারপরে ভাই মনে করো ওই যে যেটা অ্যাডজেক্টিভ বাকি ছিল ওটা দিব। কম্পাউন্ড করার সময় ভাই প্রথম থেকে উঠাবো, শুধুমাত্র হু বাদ, হুর বদলে এন্ড দিব, তারপরে ভাই মনে করো যে সাবজেক্ট থেকে এই সাবজেক্ট দিব, অক্সিলারি ভার্ব দিব, তারপরে ভাই মনে করো অ্যাডজেক্টিভকে উঠাই দিব। কাহিনী বুঝছো নাকি বলো ভাই? তারপরে হচ্ছে সিয়াম বুঝছো, তোমরা এক কাজ করো, এটা ছিল আমাদের বেসিক কয়েকটা রুল, কয়েকটা রুল করলে তুমি 60% কমন পেয়ে যাবা, ঠিক আছে ভাই, 60% এর মধ্যে কমন পেয়ে যাবা, বাকি 40% ভাইয়া আমরা প্র্যাকটিসের সময় করে নেবো, প্র্যাকটিসের সময় আমরা অনেকগুলো রুল পাবো, সো ওইগুলো একদম পারফেক্টলি সলভ করে ফেলবো। তাহলে ঠিক আছে ভাইয়া, দ্যাট ওয়াজ দ্য ক্লাস। ইনশাআল্লাহ ভাই কয়েকটা রুল করলে তোমার মনে করো কমন 60% পেয়ে যাবে, বাকি 40% পাওয়ার জন্য ভাই আমাদেরকে ওই বাকিগুলো আমরা যখন কোশ্চেন প্র্যাকটিস করব পরীক্ষার আগে, ইংলিশ পরীক্ষার আগে, তখন ভাই হচ্ছে ওটা করে দেবো ইনশাআল্লাহ, তখন বাকিগুলো করে ফেলবো, ঠিক আছে, বোর্ড কোশ্চেন যখন করবো আমরা তখন পারবো। তাহলে আল্লাহ